প্রভাত পূর্ণতার কাঁধে হাত রেখে বলল, পূর্ণতা চলো। কোথায়? বাড়িতে চলো। আম্মুকে কার কাছে রেখে যাব? আম্মু এসেছে, আম্মু আজ রাতে থাকবে। তুমি চলো, বাড়ি গিয়ে ফ্রেশ হবে। আম্মুকে রেখে যেতে ইচ্ছে হচ্ছে না। সকালে আবার আসবো, চলো। পূর্ণতা প্রভাতের কথার মানে না বুঝে বলল। মেয়েরি আজ রাতে জাহানের কাছ থেকে গেল। প্রভাত পূর্ণতাকে নিয়ে চলে গেল। প্রভাত পূর্ণতার হাত চেপে ধরে বাড়িতে প্রবেশ করলো। ওয়াজিদ আর ওয়াসেল দুই ভাই গল্প করছে। আজ তাদের গেস্ট হাউসে গেস্ট আসবে, সে নিয়ে আলাপ করছে। দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রভাত বাড়িতে প্রবেশ করতেই ওয়াসেল বলল, তোমাকে দুদিন ধরে ফোন দিচ্ছি, বাড়িতে আসো না কেন? প্রভাত দুই ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে জবাব দিল, আমাকে কেন ফোন দিচ্ছিলে? গেস্ট হাউসে গেস্ট আসবে, তোমার সাথে আলোচনার দরকার আছে। প্রভাত ওয়াসেলের দিকে খানিকটা বিরক্ত কণ্ঠে বলল, আমার বউ হসপিটালে, আর আমি বাড়িতে কি করব? ওয়াসেল এদিক ওদিক তাকিয়ে বলল, লজ্জা শরম কি ধুয়ে গিয়েছে তোমার? আমার পাশে বসে থাকা তোমার ভাইকে জিজ্ঞেস করো, তার কি বিন্দুমাত্র লজ্জা আছে? নিজের বউকে মেরে হসপিটালে পাঠিয়েছে, একটাবার দেখতে চায়নি। ওয়াসেল কটমট হয়ে বলল, মহিলা মানুষের আঁচল ধরে বেড়াবে নাকি তোমার মতো? প্রভাত তার ছেলে সুরে বলল, আমি আমার বউয়ের আঁচল ধরে ঘুরি, তোমাদের মতো অন্য মহিলাদের আঁচল ধরে ঘুরি না। ওয়াসেল আবার বলল, তুমি যাও, ফ্রেশ হয়ে নিচে এসো। প্রভাত ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, ওয়াজেদ চাচা, এবার আপনার সাথে আমার কঠিন বোঝাপড়া আছে। আপনার জন্য পূর্ণতার চোখে পানি, পূর্ণতার চোখের পানির কারণ যে হবে তাকে জাস্ট ফিনিশ করে দেব। ওয়াজেদ প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমি আমার বউয়ের গায়ে হাত তুলেছি, তাতে তোমার কি? পারলে তুমিও তোমার বউয়ের গায়ে হাত তোলো, আটকাচ্ছে না তো কেউ। আমার বউ এবং আপনার বউ কারো গায়ে হাত তুলতে পারবেন না আপনি, তাহলে হাত ধরে এবার আস্ত থাকবে না, প্রমিস চাচা। আপনার মেয়ে আমার কলিজার টুকরা, নলে বোঝাতাম চাচা কি জিনিস। আপনি অন্যের মেয়ের গায়ে হাত তোলেন, আপনার মেয়ের গায়ে হাত তুললে কেমন লাগে ঠিকই বোঝাতাম। ওয়াজেদ পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তা তোলো, নিষেধ করেছে কে? প্রভাত পূর্ণতার গলার উপর দিয়ে হাত দিয়ে পূর্ণতাকে বুকের সাথে মিশিয়ে ধরে বলল, যদি কোনোদিন গায়ে হাত তুলে সেদিন আপনার গায়ে হাত তুলব, উড়েরে থাকেন, তাতে যে পাপ হয় হবে। বলেই পূর্ণতাকে কোলে তুলে নিল। পূর্ণতাকে কোলে তুলে ওয়াজেদ আর ওয়াসেলের দিকে তাকিয়ে বলল, কিভাবে বউকে ভালোবাসতে হয় তা আমার থেকে শিখে রাখুন, কাজে লাগবে। ওয়াসেল বলল, কি আশ্চর্য, নির্লজ্জ, কি করছো এসব? আমার বউয়ের হাঁটতে কষ্ট হচ্ছে, তাই করে নিলাম। বাবা চাচার সামনে? তোমরা ছেলের সামনে অন্য মহিলাদের কোলে তুলে নাও, তখন লজ্জা লাগে না। আমি তো নিজের বউ করে নিয়েছে। বলেই প্রভাত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পূর্ণতা প্রভাতের গলা জড়িয়ে ধরে বলল, এসব কি করছেন আপনি? প্রভাত পূর্ণতার দুই গালে চুমু দিয়ে বলল, ওদের ধোলাই দিলাম, বিনিময়ে কিছু দাও। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে বলল, কি দেব? প্রভাত দুষ্টু হেসে বলল, বেশি কিছু না, যা দিলাম তাই ফেরত দাও। পূর্ণতার আগে চোখে তাকিয়ে বলল, জীবনেও না। সিগারেট খাওয়া ঠোঁটে আমি কিস করতে পারবো না। ও শিট, আমি গালে চুমু চেয়েছিলাম, ছোট তো আশাই করিনি। সিগারেট খাওয়া গালে আমি চুমু দেবো না কোনোদিনও। পূর্ণতার বাচ্চা সুলভ কথায় প্রভাতের ভালো লাগলো। সে আবারও দুষ্টু হাসলো। আচমকা পূর্ণতার মসৃণ পেটে হাত রাখলো। প্রভাতের এমন স্পর্শে পূর্ণতা বজ্রের ন্যায় চমকালো। শরীর শিরশির করে উঠল। শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেল। সে অগ্নি চোখে তাকালো প্রভাতের দিকে, তাকিয়ে বলল, কি হচ্ছে? হাত সরানোর নামা নামায়। প্রভাত পূর্ণতাকে নামিয়ে দিল খুব সাবধানে। নামিয়ে দিয়ে বলল, তোমাকে ছুঁয়ে বলছি বউ, আই সোয়ার আমি ঠোঁট ছাড়া জীবনে কাল থেকে সিগারেট খাইনি। পূর্ণতা প্রভাতের দিকে তাকালো। তাকিয়ে দেখলো প্রভাতের ঠোঁট জুড়ে দুষ্টুমির ছড়াছড়ি। পূর্ণতা প্রভাতের বুকে হাত দিয়ে ধাক্কা মেরে বলল, ছুঁয়ে বলার জন্য অন্য কোনো জায়গা পেলেন না? পেট ছুঁয়ে বলতে হবে। প্রভাত পূর্ণতার দিকে ঝুঁকলো। পূর্ণতার নাক টেনে দুষ্টু কণ্ঠে বলল, অন্য কোথাও তো স্পর্শ করতে দাও না বউ, হেলছেতে করে তুলার মতো নরম বউটাকে স্পর্শ করি। যদি তুমি চাও আমি স্পর্শ করতে আগ্রহী। বলে প্রভাত হাত বাড়ালো পূর্ণতার দিকে। পূর্ণতার কাছে প্রভাতের হাবভাব ভালো লাগলো না। পূর্ণতা প্রভাতের দিকে আবারও অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, সমস্যা কি প্রভাত ভাই? আপনি কি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন? পূর্ণতার কথা শেষ হতে না হতেই আচমকা প্রভাত আবারও পূর্ণতার ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিল। পূর্ণতার নড়াচড়া বন্ধ হয়ে গেল।
সে শুধু হাত ছোড়াছুড়ি করছে। প্রভাতের পিঠে পূর্ণতার হাত দুটো যেন নৃত্য করছে। প্রভাতের সেসব দিকে কোনো হুঁশ নেই। সে ডুবে আছে পূর্ণতার ওষ্ঠে। বউয়ের এমন পাগলামো প্রভাতের ভালো লাগছে। সব সময় সব কিছু সহজভাবে পেলে ভালো লাগে না, কিছু সময় বাধা আসলে ভালো লাগে। সেই বাধা যদি বউকে ভালোবাসার সময় বউ নিজেই দেয়, তার মতো মিষ্টি আর কিছুতে নেই। মিনিট 5 পর প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। প্রভাতের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। পূর্ণতা ওড়না দিয়ে ঠোঁট মুছতে মুছতে প্রভাতের দিকে তাকিয়ে ফুঁসছে। প্রভাত মাথার পেছনে হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, নেহাত বাচ্চাদের মতো কথা বলার জন্য ভেজা জমা দিলাম। পূর্ণতা ফুঁসে উঠে বলল, মানে? সুযোগ নিতে চাইবো কেন? বউ আমার, এত সুযোগ নেওয়ার কি আছে? পূর্ণতা আবারও ফুঁসে উঠে বলল, আপনার তো মতলব সুবিধার না, ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। ওকে, আসবো না। তবে আমারও যেন তোমাকে দেখে ফিলিংস না আসে। যদি কোনো ফিলিংস আসে, খবর আছে আজ তোমার। পূর্ণতা রাগে গটমট হয়ে বলল। অসভ্য, অভদ্র, অশালীন পুরুষ মানুষ কোথাকার। প্রভাত আবারও হাসল, হেসে রুমে প্রবেশ করলো। পূর্ণতাও রুমে প্রবেশ করলো। প্রভাত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে বলল, আমি আগে যাচ্ছি শাওয়ারে। আমার জাস্ট 5 মিনিট লাগবে। তোমার তো ঘন্টাক লেগে যাবে। পূর্ণতা আলমারি খুলে প্রভাতের দিকে একটা ট্রাউজার আর গেঞ্জি ছুঁড়ে মেরে বলল। দ্রুত যান। প্রভাত গেঞ্জি আর ট্রাউজার বিছানায় রেখে শুধু টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করতে করতে বলল। আমি কি মহিলার শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে যাব? পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে বলল। জঘন্য রকমের অশালীন ব্যক্তি আপনি। প্রায় 10 মিনিট পরে প্রভাত সাদা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলো। প্রভাতের একটাই কাজ, সেটা হলো পূর্ণতাকে জ্বালানো কথা বলা। ওয়াশরুম থেকে বের হয়েই বলল, পূর্ণতা, তুমি যদি আমার মতো এইভাবে বের হতে পারো, আমি তোমাকে আগামী 10 দিন স্পর্শ করব না। এইভাবে দেখলে আমার আর কিচ্ছু লাগবে না। পূর্ণতা প্রভাতের দিকে অগ্নি চোখে তাকাতে তাকাতে শাওয়ারে ঢুকলো। কারণ জানে প্রভাত তাকে আরও 10টা অসভ্য কথা বলার প্র্যাকটিস করেই ওয়াশরুম থেকে বের হয়েছে। পূর্ণতা ওয়াশরুমের দরজা লাগাতে গিয়ে দেখল সিটকিনি ভাঙা। দেখে মনে হচ্ছে কেবলই ভাঙা। পূর্ণতার কৌতূহলী মন প্রশ্ন করল, হসপিটালে যাওয়ার আগে তো সিটকিনি ভালো ছিল, ভাঙলো কখন? পূর্ণতা দরজা খুলে দেখল প্রভাত আয়েশি ভঙ্গিতে ডিভানে বসে ফোনে স্ক্রল করছে। সে টাওয়াল পরা অবস্থায় ফোন দেখছে। পূর্ণতা খেয়াল করলো প্রভাতকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। প্রভাত যে আসলে স্মার্ট পুরুষ তাতে কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ প্রভাতের দিকে তাকিয়ে থেকে প্রভাতকে রেখে বলল, এই যে হ্যালো, রুম থেকে বের হন। দরজার দিকে তাকিয়ে ইশারা দিল। প্রভাত ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কি বললে? কাছে আসবো? একা একা শাওয়ার করতে চাও না? আমাকে সাথে নিতে চাও? পূর্ণতা চোখ মুখ থমথমে করে বলল, বললাম বের হন। কেন? আমি গোসল করব। তার জন্য আমি বের হবো কেন? কারণ ওয়াশরুমে ছিটকিনি ভেঙে গিয়েছে। আপনার মতো বিপদ সামনে রেখে তো ছিটকিনিবিহীন বাথরুমে গোসল করা যায় না। যান মিস্ত্রি ডেকে আনুন, ঠিক করান এটা। প্রভাত এবার পায়ের ওপর পা তুলে বসে বলল। ওটা ঠিক করবো বলে তো ভাঙেনি। পূর্ণতা যেন আকাশ থেকে পড়ল। সে কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করলো। মানে? প্রভাত নিচের ঠোঁটে হালকা কামড় দিয়ে পূর্ণতার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ওটা ঠিক করানো লাগবে না, আমি ভেঙেছি। কেন? শাওয়ারে তোমার পার্টনার হবো বলে, তোমার সাথে রোমান্স করবো বলে। ওয়াশরুমের দরজা যাতে আর লাগাতে না পারো সেই জন্য ভেঙে রেখেছে। পূর্ণতা চেতে গিয়ে বলল, মানে কি এসবের? আপনি এত বড় অসভ্য কেন? বউয়ের সাথে রোমান্সকে অসভ্যতা বলে বলছে? অসভ্যতা ছাড়া কি আর? আপনি দুনিয়ার শ্রেষ্ঠ বাজে একটা অসভ্য লোক। প্রভাত উঠে দাঁড়ালো, পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার কপাল থেকে নাক বরাবর অনামিকা আঙ্গুল নামিয়ে এনে কণ্ঠ খাদে নামিয়ে বলল, বিয়ের আগে তো ছোট ছোট পোশাক পরবে বলে অশান্তি করেছিলে, এখন নিজের বড়ের সামনে ঘোমটা দিয়ে থাকো কেন? পূর্ণতা প্রভাতের আঙ্গুল ধরে সরিয়ে দিয়ে বলল। কারণ আপনার নজর ভালো না তাই। প্রভাত এবার পূর্ণতাকে নিজের সাথে চেপে ধরে বলল, আজ একটা নাইট ড্রেস পরো তো বেবি গার্ল। ওয়েদারও রোমান্টিক, তা না হলে কিছু পরার দরকার নেই। এখন তো জোর করছি না, ছোট পোশাক পরা যাবে না, এখন পরা যাবে, সব পরা যাবে। এমন সময় জমেলা হুট করে প্রভাত আর পূর্ণতার রুমে প্রবেশ করলো। জমেলা সব সময় খুব জোরে কথা বলে,
জমেলা জোরে বলে উঠল। ছি ছি, কি কাণ্ড এসব! প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। পূর্ণতা জমেলার দিকে তাকিয়ে 1 সেকেন্ডও দেরি না করে ওয়াশরুমে প্রবেশ করলো। প্রভাত জমেলার দিকে তাকিয়ে বলল। কেবলই বউটাকে জড়িয়ে ধরেছে, অমনি হাজির তুমি। জমেলা বলল। তোমাকে এখনই নিচে ডাকছে তোমার বাবা। যাচ্ছে, তার আগে তুমি এই রুম থেকে বের হও। কেন? কারণ তুমি পূর্ণতাকে বাজে কথা বলবে, পূর্ণতার মন খারাপ হবে, আর আমার মেজাজ ভীষণ বিগড়ে যাবে, আর তোমার সাথে খারাপ ব্যবহার হয়ে যাবে। জমেলা প্রভাতের রুম থেকে বের হতে হতে বলল। পূর্ণতা আমার দাদু ভাইকে বশীকরণ করেছে। প্রভাত ট্রাউজার আর গেঞ্জি পরে নিচে নামলো। নিচে নেমে ডাইনিংয়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা দেখল। শর্ট প্যান্ট পরা আর চিকন ফিতার গেঞ্জি পরা একজন ধবধবে সাদা নারী তাদের ডাইনিংয়ে বসে আছে। প্রভাত নিচে নামতেই সে প্রভাতের দিকে মোহনীয় কণ্ঠে তাকিয়ে রইল। ওয়াসেল ওর দিকে তাকিয়ে বলল। ডিল ফাইনাল। প্রভাত কিছু বুঝে উঠতে পারল না। তখনই রাজনের নাম্বার থেকে ফোন এলো। প্রভাত ফোন রিসিভ করতেই রাজন বলল। প্রভাত ভাই, আপনাদের জয়নাবের দেহ নদীতে পাওয়া গিয়েছে। তার মাথা ছিল না দেহের সাথে, তবে এলাকার মানুষ তার দেহের গঠন দেখে নিশ্চিত করেছে এটাই জয়নাব। প্রভাত রাজনের ফোন কেটে বলল। আমি দেখা করছি আপনার সাথে। প্রভাত ফোন পকেটে ঢুকিয়ে সামনে অর্ধনগ্ন মেয়েটির দিকে তাকিয়ে রইল। অর্ধনগ্ন সাদা চামড়ার একজন মধ্যবয়সী নারী কামুক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রভাতের দিকে। নিজের স্পর্শকাতর জায়গাগুলো বিভিন্ন অঙ্গভঙ্গিতে প্রদর্শন করছে প্রভাতের দিকে তাকিয়ে। প্রভাত বিচক্ষণ ছেলে, মহিলাটির ভাব ভঙ্গি বুঝতে বেশি সময় লাগলো না। মহিলাটির দিকে একবার তাকিয়েছিল মাত্র, তারপর আর একবারও তাকায়নি। সে কঠিন মেজাজের সাথে ওয়াজেদ আর ওয়াসেলের দিকে তাকালো। মেজাজ স্থির রেখে এগিয়ে গেল ওয়াজেদ আর ওয়াসেলের দিকে, যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে বাবার চাচাকে। প্রভাত ওয়াজেদ আর ওয়াসেলের কাছাকাছি এগিয়ে যেতেই মহিলাটি উঠে দাঁড়ালো। সে প্রভাতের কাঁধে হাত রেখে বলল। ইউ আর সো হট বেবি। প্রভাত মহিলাটির হাত সরিয়ে দিয়ে কয়েকটি বিশ্রী গালি দিল ওয়াজেদ আর ওয়াসেলের দিকে তাকিয়ে। এত জঘন্য গালি যে প্রভাত জানে তা ওয়াজেদ আর ওয়াসেলের জানা ছিল না। মহিলাটা প্রভাতের গালি শুনে বুঝে উঠতে পারল না গালি প্রভাত কাকে দিল। মহিলাটি জঘন্য নোংরা জগতের মানুষ। প্রভাতের গালি শুনে প্রভাতের প্রতি বিরক্তি আসার পরিবর্তে আরো মুগ্ধ হলো। তার কামুক দৃষ্টি আরো বেড়ে গেল। কামুক হাসি হেসে প্রভাতের দিকে তাকিয়ে বলল। নটি বয়। প্রভাত ঘৃণিত দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলল। আপনার আমাকে কি দেখে নটি বয় মনে হলো আন্টি? মহিলাটি আবারও কামুক হাসি হেসে জবাব দিল। সিগারেট খাও তুমি? প্রভাত ঘৃণা আর বিরক্তি ভরা দৃষ্টি আগের ন্যায় স্থির রেখে বলল। হ্যাঁ, খাই। ওয়াও, আই অলসো লাইক ইউ নটি বয়। প্রভাত বিরক্তিতে ভ্রু কুঁচকে আবার প্রশ্ন করল। আপনার কথা আমি কিছু বুঝলাম না। সিগারেট খাওয়া, গালি জানা, রাগী তেজি ছেলে আমার উইকনেস। তোমাকে আমার দারুণ লেগেছে। তোমাকে দেখেই তোমার বাবার সাথে বিজনেস ডিল ফাইনাল করলাম। আমি আমার পণ্য পাই বা না পাই, ডিল ফাইনাল করে যাব। পুরো টাকা অ্যাডভান্স করে যাব। আমার শুধু তোমাকে লাগবে। বলেই প্রভাতের দিকে হাত বাড়ালো মহিলাটি। প্রভাত এবার সরাসরি জঘন্য একটা গালি মহিলাটিকে দিয়ে বলল। সর পতিতা। ওয়াসেল প্রভাতের দিকে তাকিয়ে বলল। প্রতাপ, উনি আমাদের বিজনেস পার্টনার মিস অ্যানি। আমাদের দেশে ইতেবে বিদেশে থাকেন, কিছুদিনের জন্য বাংলাদেশে ঘুরতে এসেছেন। প্রভাত ওয়াসেলের দিকে এগিয়ে গেল। ওয়াসেলের মুখের উপর গিয়ে ফিসফিস করে বলল। বিজনেস পার্টনার নাকি দুই ভাইয়ের বেড পার্টনার? ওয়াসেল চোখের মণিদ্বয় ঘুরালো। ওয়াজেদ আর মিস অ্যানির দিকে তাকিয়ে বলল। ছেলে হয়ে বাপকে এসব বলছো? তুমি তো বাপ হয়ে ছেলে দেহ বিক্রি করে বিজনেস করতে চাইছো। এখন তো দেখছি ছেলে হয়েও রক্ষা নেই। মেয়ে হলে তো তুমি রেগুলার বাড়িতে আমার জন্য কাস্টমার খুঁজে আনতে। এই ছেলে বিয়ের পরে একেবারে নির্লজ্জ হয়ে গিয়েছে, বাপকে যা খুশি তাই বলছে। প্রভাত বিরক্ত চোখে ওয়াসেলের দিকে তাকিয়ে বলল। তোমাদের এসব বিজনেস ডিলের মধ্যে আমি কেন ডেকেছ জানতে পারি? আমি আমার বউয়ের সাথে যখন থাকবো তখন আমাকে ডাকবে না? ওয়াজেদ একটা কাশি দিয়ে ফিসফিস করে বলল। প্রভাত, মিস এনির সাথে ডিলটা আমাদের হয়ে গেলে আমাদের গত মাসের লসটা পুষিয়ে যাবে। অ্যাডভান্স টাকা পেলে এই টাকা দিয়ে কম দামে বেশি করে পণ্য কিনে রাখতে পারবো, পরে বেশি দামে বিক্রি করে লস পুষাতে পারবো। মিস এনির টাকার অভাব নেই, উনাকে খুশি করতে পারলেই ডিল ফাইনাল।
প্রভাত বুকে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়ালো। ওয়াজেদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, ওনাকে কিভাবে খুশি করতে হবে? ওয়াজেদ প্রভাতের আরো একটু কাছে গিয়ে এসে বলল, মিস এনি দীর্ঘদিন বিদেশে থেকেছেন, বাংলাদেশে একজন বেড পার্টনার খুঁজছেন। আমরা কয়েকজনকে দেখিয়েছি, কিন্তু তুমি বাড়িতে প্রবেশ করতেই ওনার তোমাকে পছন্দ হয়েছে। উনি গেস্ট হাউসে 7 দিন থাকবেন। তুমি যদি একটু 7 দিন সময় দিতে তাহলে ডিলটা ফাইনাল হয়ে যেত। প্রভাত কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। ওয়াজেদের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে বলল, তাহলে 7 দিন আপনার মেয়েকে সময় দেবে কে চাচা? কেন? পুষ্প আছে, তার মা কাকি আছে। আপনি জানেন না আপনি কি চিজ পয়দা করেছেন। যে মেয়ে জীবনে এক ড্রেস দুবার পরেনি, সেখানে অন্য করে ইউজ করে জিনিস অ্যাকসেপ্ট করবে? সে অ্যাকসেপ্ট করলেও আপনি কোন সাহসে আমাকে এই ধরনের প্রস্তাব দেন? আপনার মতো ক্যারেক্টারলেস ভাবেন আমাকে। নেক্সট টাইম যদি এই ধরনের প্রস্তাব আমার কাছে রাখেন, ভুলে যাব আপনি আমার বউয়ের বাপ। মহিলাটি ওদের ফিসফিস কথাবার্তা কিছু শুনতে পাচ্ছে না। সে কামুক দৃষ্টিতে প্রভাতের দিকে তাকিয়ে আবারও বলল, বেবি, বাংলাদেশে পা রেখে প্রথম এরকম হট ছেলে দেখলাম। চলো আমরা রুমে যাই। প্রভাত মহিলার কাছে এগিয়ে এসে বলল, আমার চাচা ওয়াজেদের বেড পারফরমেন্স অনেক ভালো, ট্রাই করে দেখুন আন্টি। ওপরে আমার বউ অপেক্ষা করছে। আমার সুন্দরী পবিত্র বউ রেখে গোয়ের পোকার দিকে তাকানোর রুচি আমার আসবে না কখনোই। ওটা আমার বাবা আর চাচার পক্ষে সম্ভব। বলে প্রভাত উপরে ওঠার জন্য তাকালো। তাকাতেই দেখলো পূর্ণতা তার দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। পূর্ণতাকে ওভাবে তাকাতে দেখে প্রভাত বলল, সর্বনাশ করেছে, এখন বউ সামলাবো কিভাবে? মিস এনি প্রভাতের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস হয় না এটা আপনার ছেলে ওয়ারলেস চৌধুরী। এত আলাদা কিভাবে হতে পারে? ওয়াসেল বলল, আমি বলছিলাম আমার ছেলে রাজি হবে না, ও অন্যরকম। ও কি আসলেই আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। আমি গেস্ট হাউসে যাচ্ছি, প্রয়োজনে টাকা বাড়িয়ে দিব, তাও ওর সাথে এক রাত আমি কাটাতে চাই। বলে এনি গেস্ট হাউসে চলে গেল। ওয়াজেদ বলল, ভাই কি বিপদে পড়লাম। এইদিকে আমাদের গুরু বলছে এই ডিল যেন ফাইনাল করি, না হলে আমাদের সাথে আর কোনো বিজনেস সে করবে না। ওয়াসেল বলল, প্রভাত তো রাজি হবে না, এইদিকে শুরু দিয়েছে সত্য। ওয়াজেদ বলল, ভাই কোনোদিন যদি এইসব ফাঁস হয় আর গুরু যদি সামনে আসে, মানুষ কি আর কোনোদিন আমাদের বিশ্বাস করবে? ওয়াসেল হেসে বলল, এত বছরের কেউ টের পেল না, আর কোনোদিন পাবেও না টের। আকাশে এক ফালি পূর্ণিমার চাঁদ নরম আলো ছড়াচ্ছে ধরণীতে। আকাশ জুড়ে লক্ষ লক্ষ তারার মেলা মিটিমিটি জ্বলছে। মাঝে মাঝে সাদা তুলার ন্যায় শুভ্র রাঙা মেঘ ভেসে বেড়াচ্ছে। রাজন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে আকাশপানে তাকিয়ে সে দৃশ্য গভীর দৃষ্টিতে নিক্ষেপণ করে দেখছে। গভীর ধ্যানে মগ্ন রাজন। আকাশের বুক থেকে চাঁদ ছিটকে পড়লে কি সে আর আলো ছড়াতে পারবে? চাঁদের কি নিজস্ব সৌন্দর্য থাকবে? চাঁদের নিশ্চয়ই মৃত্যু হবে। তাহলে তার আকাশ থেকে যদি পুষ্প খসে পড়ে যায়, তাহলে কি পুষ্প বাঁচবে? এই সহজ সরল মেয়েটাকে কি মিথ্যা বলা পাপ হচ্ছে? সত্য বললে কি মেয়েটা তাকে ভালোবাসতো? এই মেয়েটার ভালোবাসার লোভ রাজনকে মিথ্যা বলতে বাধ্য করেছে। দুশ্চিন্তায় বারে বার মাথার চুলে হাত বুলাচ্ছে রাজন। পুষ্প দূরে গেলেই অশান্তি লাগে তার। তার গায়ের এই শ্যামবর্ণ রং হওয়া সত্ত্বেও পুষ্পের মতো সুন্দর মেয়ে তাকে অ্যাকসেপ্ট করেছে। তার মানে মেয়েটা সরল। রাজনের ভেতরে তীব্র অশান্তি হচ্ছে। এই অশান্তি থেকে বাঁচতে কি করবে বুঝতে পারছে না। ফোনের স্ক্রিনে পুষ্পের ছবি দেওয়া। ফোনের পাওয়ার বাটন চেপে আলো জ্বালিয়ে পুষ্পের ছবিটা দেখল। প্যান্টের পকেটে ছোট্ট একটা ধারালো ছুরি রাখা। রাজন ছুরিটা বের করে বুকের বাঁ পাশে ছোট্ট করে পুষ্পের নামটা লিখল। রাজনের কাছে এসব ছিল পৃথিবীর 3rd ক্লাস কাজ, কিন্তু হৃদয়ের ভেতরের যন্ত্রণা থেকে বাঁচতে বাহ্যিক যন্ত্রণার প্রয়োজন ছিল। যার জন্য ভেতরের যন্ত্রণা হচ্ছে, তার জন্যই বাইরের যন্ত্রণা সৃষ্টি করলো। পুষ্প কি আদেও জানবে তার অজান্তে রাজন তাকে কত ভালোবেসেছিল? বিগত কয়েকদিন রাজন হসপিটালে আছে। সেদিন হসপিটালে একটা কাটা মাথার লাশ এসেছে। এটা তদন্ত করতেই হসপিটালে আসা। চেষ্টা করেও রাজন কোনো ক্লু পাচ্ছে না। এতটা নির্দয় আর হৃদয়হীন মানুষ এই পৃথিবীতে এখনো আছে? এত নির্মমভাবে একটা মানুষের গলা থেকে মাথা আলাদা করে ফেলে? সে কুখ্যাত মানুষটা কে? তার চেহারা কেমন? রাজনের শুধু একবার তাকে দেখার ইচ্ছা।
এত বড় জঘন্য অপরাধীর চেহারা কি সত্যি মানুষের মতো দেখতে? এরা কেমন হয় দেখতে? রাজন শুধু অপেক্ষায় আছে এই নিকৃষ্ট চেহারাটা দেখার জন্য। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে পূর্ণতা বাহির পানে চেয়ে। সবুজ গাছের মাথার উপর দিয়ে উকি দিচ্ছে পূর্ণিমার গোলাকার চাঁদ। সেই চাঁদের সোনালি আলো জানালা দিয়ে প্রবেশ করে পূর্ণতার শরীরে মেখে দিচ্ছে আদর। পূর্ণতা আনমনে তাকিয়ে আছে বাহিরে, কি যেন ভাবছে গভীর ধ্যানে মগ্ন হয়ে। মনের মাঝে উকি দিচ্ছে হাজারো প্রশ্ন। তার বাবা চাচারা আসলে কিসের বিজনেস করে? প্রায় গেস্ট হাউসে কারা আসে? ওরা কিসের ডিল করে? আলাদাভাবে আবার গেস্ট হাউসে কেন? ওখানে একটা বিশেষ রুম আছে, সেই রুমে তালাবদ্ধ থাকে। মাঝে মধ্যেই তার বাবা বলে আজ গুরু এসেছিলেন। এই গুরু কে? সে তার ইচ্ছা মতো আসে, কাউকে বলে আসে না, তার ইচ্ছা মতো আসে। তার রুমের তালা পাসওয়ার্ড ছাড়া খোলে না। হাজারবার পূর্ণতার মনে এসব প্রশ্ন এসেছে, কিন্তু কাউকে বলতে পারেনি। ভাবতে বোধ হলো পূর্ণতা মাত্রই শাওয়ার নিয়েছে ও। সোনালি রঙের ভেজা চুলগুলো পিঠের উপর ছেড়ে দেওয়া, পরনে কালো রঙের থ্রিপিস। ভেজা চুলে জামার পেছন অংশ ভিজে একাকার হয়ে টুপটাপ বৃষ্টির ফোঁটার ন্যায় ফ্লোরে পড়ছে। পূর্ণতার সেদিকে কোনো খেয়াল নেই। আনমনে নিজের বাবা চাচাকে ছেড়ে মায়ের কথা ভেবে চলেছে। সে গোসল করে এসে কাপড়টা ওয়াশরুমে রেখে দিত। ওর আম্মু রেগুলার কাপড় ধুয়ে শুকিয়ে আবার ভাঁজ করে রেখে যেত। ভেজা চুলে টাওয়াল দিয়ে মুছে দিত, ভাত মাখিয়ে খাবার গালে তুলে দিত। আম্মু ছাড়া এত ভালোবাসার মানুষ কে আছে এই দুনিয়াতে? আম্মুর কিছু হয়ে গেলে কে এত আদর করবে পূর্ণতাকে? কে মন খারাপে বুকে টেনে নিবে? না বলতেও কে বুঝে নেবে হৃদয়ের সমস্ত ক্ষত? কে মলিন মুখের ভাষা বুঝবে অনায়াসে? মায়ের পরে আরো একজন মানুষ আছে এই পৃথিবীতে, যে পূর্ণতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। সে হলো পুষ্প। পুষ্প কোনোদিন পূর্ণতাকে চাচাতো বোনের নজরে দেখেনি। পূর্ণতার সমস্ত পছন্দের জিনিস পুষ্প নিজের হাতে কিনে এনে দেয়। পুষ্প বাইরে গেলে নিজের জন্য কিছু না কিনলেও পূর্ণের জন্য কিনবেই। পুষ্প মেয়েটা একদম আলাদা। নিজের কোনো বাড়তি চাওয়া পাওয়া নেই, কোনো লোভ নেই। সরল মনের মেয়েটা সারা জীবন জাহান আর পূর্ণর খেয়াল রেখে জীবন কাটিয়ে দিল। পূর্ণতা ভাবছে পুষ্প আপুরও একসময় বিয়ে হয়ে যাবে, কে তখন দেখে শুনে রাখবে? আম্মু আর পুষ্প জীবন থেকে হারিয়ে গেলে সে বাঁচবে কিভাবে? এই দুজন মানুষ ছাড়া জীবন অনেক কঠিন তার জন্য। এমন সময় আচমকা পূর্ণতার ঘাড় শিরশির করে উঠল। পুরুষালী দুটো শক্ত হাত পূর্ণতার কোমরের দুদিক দিয়ে নেমে কোমর জড়িয়ে ধরল। কোচা কোচা দাড়ির সংস্পর্শে শিউরে উঠল ঘাড়। মানুষটার নীরব উপস্থিতিতে পূর্ণতা টের পেল এই মানুষটা আর কেউ না, প্রভাত চৌধুরী। পূর্ণতা কোনো কথা বলল না। প্রভাতের স্পর্শ কেন যেন ভালো লাগতে শুরু করেছে। দিন যাচ্ছে আর প্রভাতের প্রতি ভুল ধারণাগুলো কমতে শুরু করেছে। প্রভাত পূর্ণতার ঘাড়ে থুতনি রেখে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বলল, পূর্ণিমার চাঁদ আজ আমার ঘরে। মানুষ বলে চাঁদে কলঙ্ক থাকে, কই আমার চাঁদে তো কোনো কলঙ্ক নেই। বলে পূর্ণতার ঘাড়ে ওষ্ঠ ডুবালো। সর্বাঙ্গ ঝাঁকিয়ে কেঁপে উঠল পূর্ণতা। শরীর কেমন দুর্বল হয়ে এলো। অনুভূতির শিহরণ বইছে দেহ মনে। খাদে নেমে আসা কণ্ঠে বলল, কলঙ্ক ছাড়া কখনো চাঁদ হওয়া যায় না চৌধুরী সাহেব। প্রভাত মাদক ভরা কণ্ঠে কিঞ্চিত হাসল, নেশালো কণ্ঠে বলল, তুমি ঠিকই বলেছ, কলঙ্ক ছাড়া চাঁদের সৌন্দর্য বড্ড বিমানান। আমার চাঁদেরও কলঙ্ক আছে। পূর্ণতা খাদে নেমে আসা লাজুক কণ্ঠে জবাব দিল, কি কলঙ্ক? প্রভাব পূর্ণতাকে নিজের দিকে ঘুরালো। পূর্ণতা তিত্তির করে কাঁপছে। সেই কম্পনে ওর ওষ্ঠ দুটো কাঁপছে। চোখে মুখে লাজুকতায় ভয়াবহ সুন্দরী দেখাচ্ছে পূর্ণতাকে। শুদ্ধ শাওয়ার নেওয়া ভেজা এলোমেলো চুলে পূর্ণতাকে যেন মাদকের মতো নেশালো দেখাচ্ছে প্রভাতের চোখে। সে পূর্ণতার আরো কাছাকাছি গেল। পূর্ণতার কপালের সাথে নিজের কপাল মেশালো। উষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল, তোমার কলঙ্ক আমি। তুমি আমার হৃদয়ে আকাশের জ্বলে ওঠা চাঁদ। প্রভাত চৌধুরীর জীবনের ব্যক্তিগত চাঁদ, যে চাঁদের আলো প্রভাত চৌধুরী ছাড়া আর কেউ মাখতে পারবে না। যে চাঁদকে কারণে অকারণে আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। সে চাঁদের কলঙ্ক আমি ছাড়া আর কে হবে পূর্ণ? যতগুলো বছরের পৃথিবীতে আমার নিঃশ্বাস বহমান হবে, ততগুলো বছর অসংখ্য বার আমি তোমার কলঙ্কের কারণ হব। চাইলেও তোমাকে আমি আমার থেকে দূরে যেতে দিব না। তুমি চাইলেও তুমি আমার, না চাইলেও তুমি আমার। আমার ব্যক্তিগত বিধানে তুমি শুধু আমার। লিখিতভাবে অলিখিতভাবে, বৈধভাবে অবৈধভাবে, সবভাবেই তুমি আমার। তোমাকে বর্জন আমি সব নিয়ম ভঙ্গ করতে পারি,
অনিয়মের অনেক কিছু করতে পারে। পূর্ণতা কোথায় যেন হারিয়ে গেল। এই মানুষটা আগে তার সাথে কত তেরা তেরা কথা বলতো, কত দাম্ভিক মেজাজের একজন মানুষ। সে মানুষটার এত আত্মসমর্পণ, এত মাথা নত হওয়া সত্যি অবিশ্বাস্য। ভালোবাসলে কি তাহলে মানুষ সত্যি স্বেচ্ছায় ভালোবাসার মানুষের কাছে নিজের আত্ম অহংকার, ইগো সব জলাঞ্জলি দিয়ে দেয়? পূর্ণতা যেন বাকশক্তি হারালো। পূর্ণতা টের পেল প্রভাতের ভালোবাসায় মিথ্যা কিছু নাই। কিন্তু নারী সহজেই পুরুষের ভালোবাসার জালে ধরা দিতে চায় না। নারী যখন বুঝে যায় একজন পুরুষ তাকে সত্যি ভালোবাসে, বুঝেও না বোঝার ভান ধরে সহস্রবার। কেননা ওই পুরুষের থেকে ভালোবাসার আকুতি ভরা কণ্ঠ বারবার শুনতে চায়। পূর্ণতা অনুভূতির টইটম্বুর ভরা কণ্ঠস্বরে বলল, আমি চৌধুরী পরিবারের পুরুষের ভালোবাসা বিশ্বাস করি না। ওদের ভালোবাসা সব মিথ্যা, অভিনয়। ওরা নারীর শরীর ভালোবাসে। প্রভাত সাথে সাথে পূর্ণতাকে ছেড়ে দিল। শরীর ভালোবাসার কথাটা যেন হৃদয়ে তীরের মতো বিঁধল সরাসরি। সে তার পূর্ণকে হৃদয়ে উজাড় করে ভালোবাসে। শরীরের প্রতি বিন্দুমাত্র লোভ তার নেই। প্রভাত আরো দুপা পিছিয়ে গিয়ে বলল, যদি সুযোগ থাকতো পূর্ণ, আমি আমার জন্ম পরিবর্তন করতাম। এই জন্মে আমি চৌধুরী পরিবারের সন্তান। চাইলেও আমি এই পরিচয় পরিবর্তন করতে পারবো না। তুমি যতবার বলো চৌধুরী পরিবারের পুরুষদের তুমি ঘৃণা করো, ততবারই আমার হৃদয়ে বিষাক্ত এক তীর গিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় হৃদয়ের সমস্ত অনুভূতি। তোমার উপেক্ষা আমাকে বিষাক্ত যন্ত্রণার অনলে পরিয়ে ছারখার করে দেয়। তোমার ভালোবাসা পাওয়ার লোভে আমি বোধহয় একমাত্র পুরুষ যে কিনা খুব আফসোস করে বলেছে, কেন আমি এই চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করলাম, কেন আমার জন্ম একটা সহজ সাধারণ পরিবারে হলো না। তাছাড়া আমার পূর্ণ আমাকে অনায়াসে নিজের কাছে টেনে নিত। তবে হ্যাঁ, পূর্ণ সুযোগ থাকলে পরকালে আমি চৌধুরী পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করব না। তোমার জন্য জন্মগ্রহণ করতে চাই। পরের জন্ম আমি সৃষ্টিকর্তার কাছে চাইব, শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য। প্রভাতের এমন গভীর অনুভূতি মেশানো কথায় পূর্ণর চোখ দুটো ছলছল করে উঠল। বাবা চাচার মতো জঘন্য রক্তের সম্পর্ক থাকা মানুষটা এত ভিন্ন কেন? কোথাও যেন কোনো মিল নেই, না কথাবার্তা, না আচার আচরণ, কোথাও কিছু মিল নেই। পূর্ণতা ভাবনায় বিভোর হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে। প্রভাত তাকিয়ে আছে পূর্ণতার এলোমেলো ভেজা চুলের দিকে। স্মিত হেসে ভাবল, আমার বউটা একদমই ছোট বাচ্চা, এখনো নিচের ভেজা চুলটা পর্যন্ত মুছতে পারবে না। প্রভাত ব্যালকনির দিকে উকি দিল। সে গোসল করে টাওয়াল নেড়ে দিয়েছিল। ব্যালকনি থেকে টাওয়াল এনে পূর্ণতার পেছনে দাঁড়ালো। পূর্ণতা বুঝে ওঠার আগে প্রভাত টাওয়াল দিয়ে পূর্ণতার চুলগুলো সুন্দরভাবে মুছিয়ে দিচ্ছে। পূর্ণতা এবার সবচেয়ে বেশি অবাক হলো। প্রভাত তার চুলের পানি মুছে দিচ্ছে। পূর্ণতা ধীরতা ভরা কণ্ঠে বলল, কি করছেন এসব? প্রভাত হালকা হেসে জবাব দিল, চুলের পানিতে পেছনে জামা ভেজে গিয়েছে, ঠান্ডা লেগে যাবে না? চুলের পানিতে পেছনে জামা ভেজে গিয়েছে, লাগলে সমস্যা কি? আমি থাকতে আমার বউ ঠান্ডা লাগবে কেন? কতদিন চুল মুছে দেবেন? আমি কিন্তু আর একদিনও ভেজা চুল মুছবো না। পূর্ণতার চুল মোছা শেষ হলে প্রভাত ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি এনে পূর্ণতার চুল আশ্রয় দিতে দিতে বলল, তোমার সব ব্যক্তিগত কাজের দায়িত্ব আমায় দিলে আমি ধন্য হব। তোমার ছোঁয়ার একটা বাহানা তো পাওয়া যাবে। পূর্ণতা এবার প্রভাতের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এত ছুতে চান কেন? স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব রাখা ভালো নয় পূর্ণ, এতে পাপ হবে, পাপ। ঘন ঘন ছুতে হয়, বুঝলে? বলেই প্রভাত ওয়াশরুমে চলে গেল। পূর্ণতার ভেজা কাপড়গুলো ধুয়ে ব্যালকনিতে গিয়ে মেলে দিল। পূর্ণতা বিছানায় বসে আজ প্রভাতের এসব কাজকর্ম দেখে অবাক হচ্ছে। যে ছেলে পানি ঢেলে খায় না, সে বউয়ের কাপড় ধুয়ে দিচ্ছে। পূর্ণতা এবার দুষ্টুমির স্বরে বলল, চৌধুরী সাহেব, এবার কিন্তু মানুষ বউ পাগল বলবে নির্ঘাত। প্রভাত ব্যালকনি থেকে রুমে আসলো। পূর্ণতার পাশে বসে খানিকটা পেছনের দিকে ঝুঁকে ছাদের দিকে তাকালো। তারপর পূর্ণতাকে এক টান দিয়ে নিজের হাতের উপরে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। পূর্ণতার দিকে কাত হয়ে বলল, এত সুন্দর বউ যার, সে বউ পাগল ছাড়ার কি হবে? পূর্ণতা লজ্জা পেল। লজ্জায় অন্যদিকে মুখ ঘুরালো। তখনই প্রভাতের ফোন বেজে উঠল। প্রভাত প্যান্টের পকেট থেকে ফোন বের করতে করতে বিরক্ত কণ্ঠে বিশ্রী গালি দিয়ে বলল, এই মাঝরাতে বনে শোয়ার কায়দা নেই ফোনের যন্ত্রণায়। প্রভাত পকেট থেকে ফোন বের করতেই পূর্ণতা খপ করে প্রভাতের হাত থেকে ফোন নিয়ে নিল। ফোনের স্ক্রিনে ভাসছে অজান্তার নাম। পূর্ণতার সমস্ত শরীর টকবক করে জ্বলে উঠল। সে তাৎক্ষণিক শোয়া থেকে উঠে বসল।
পূর্ণতার মুখের থমথমে অবস্থা দেখে প্রভাত বিড়বিড় করে বলল, আমার রোমান্টিক মুহূর্তে আগুন দিতে কোন ছেলে ফোন দিচ্ছে আল্লাহ জানে। বউয়ের মুখ থমথমে, নিশ্চয়ই কোনো মহিলার ফোন। প্রভাত উঠে বসলো। কিছুটা ভয় পাচ্ছে পূর্ণতাকে। প্রভাত ফোনের দিকে উকি দিয়ে বলল, কে ফোন দিয়েছে? তোর মুড চেঞ্জ হলো কেন? পূর্ণতা অগ্নি চোখে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আপনার ভালোবাসার অজান্তা। প্রভাত শান্ত কণ্ঠে বলল। ভালো বন্ধু। পূর্ণতা ফোন ওয়ালের সাথে আছাড় মেরে বলল, নিচে এক উলঙ্গ মহিলা ডেকে নিয়ে গেল। ঘরে এলেই অজান্তা কল দেয়, তাও মাঝরাতে। লজ্জা করে না বউ রেখে এসব করতে? প্রভাত তার দুই কান ধরে পূর্ণতার সামনে মাথা নত করে বলল। আজ থেকে আমার ফোনে আর কোনো মেয়ের ফোন আসবে না। পূর্ণতা ফ্লোরে নেমে ওর আদরের বিড়ালটা কোলে নিয়ে বিছানায় শুয়ে বলল, ডোন্ট ডিস্টার্ব মি। আপনার বান্ধবীর যতদিন না বিয়ে হয় আমার কাছেও আসবেন না আপনি। প্রভাত মাথা চুলকাতে চুলকাতে বলল, এ আবার কেমন শর্ত? বান্ধবীর বিয়ে না হলে কাছে যাওয়া যাবে না? এই শর্তের কোনো নড়চড় হবে না। সবই বুঝলাম, তাই বলে বর রেখে বিড়াল জড়িয়ে ধরে ঘুমাবা? বিড়ালের প্রতি হিংসা হচ্ছে। পূর্ণতা রাগী কণ্ঠে বলল। ও মেয়ে বিড়াল, ছেলে বিড়াল না। আপনার হিংসে হওয়ার কিছুই নেই। প্রভাত বলল। মেয়ে হলে আমাকে দাও, আমি জড়িয়ে ধরে ঘুমাই। পূর্ণতা উঠে বসে প্রভাতের কলার চেপে ধরে বলল। মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে। প্রভাত পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া আর কিছু জড়িয়ে ধরতে ইচ্ছে করে না। আর রাগারাগি করো না, ছটফটও করো না, চুপচাপ আদর করতে দাও। পরের দিন সকালে চৌধুরী বাড়ির পরিবেশ কেমন থমথমে হয়ে আছে। বাড়ির কর্তা ওয়াসিল গভীর চিন্তায় মগ্ন। মিস এনি কিছুক্ষণ পরে চলে যাবে। মিস এনি চলে গেলে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। এই ডিল ক্যান্সেলের কারণ হিসাবে থাকবে প্রভাত, যার জন্য ওয়াসিলের উপর প্রেশার আসবে ভয়াবহভাবে। ওয়াসিলের ব্যবসা জীবনে একজন গুরু আছে, যে ওয়াসিলের থেকে 1000 গুণ চতুর। সে যদি ব্যবসায়িক চুক্তি ক্যান্সেল করে দেয় তাহলে ওয়াসিল আর ঘুরে দাঁড়াতে পারবে না। ওয়াসিলের গুরু কঠিন মেজাজের মানুষ এবং এক কথার মানুষ। ওয়াসিলের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। 1000 চেষ্টা করেও ছেলেকে নিজের লাইনে আনতে পারেনি। তার গোপনীয় কিছু ব্যবসা আছে যে বিষয়ে তার ছেলে এখনো জানে না। তার চেয়ে সম্পূর্ণ উল্টো ধাঁচের হয়েছে ছেলে। তার চেয়ে সাহসী এবং একরোখা জেদি হয়েছে। ওয়াসিলের মাথায় ঢুকছে না তার ছেলে এমন বউ পাগল পয়দা হলো কিভাবে। এমন সময় প্রভাত পূর্ণতা হসপিটালে যাওয়ার জন্য বের হলো। পূর্ণতার হাত খুব যত্নের সাথে ধরে সিঁড়ি থেকে নামছে প্রভাত। প্রভাতের কাছে পূর্ণতা যেন একটা শিশু, যাকে সারাক্ষণ আগলে রাখতে চায়। নিচে ডাইনিংয়ে নামতেই দেখলো জমেলা, ওয়াসিল আর ওয়াজেদ বসে আছে। তিনজনের মুখের অবস্থাই থমথমে। প্রভাত আর চোখে তাকিয়ে দেখলো ওয়াজেদ আর ওয়াসিলের মুড বেশি খারাপ। এই মুড অফের কারণ প্রভাত খুব ভালোভাবে জানে। ওদের যে বিজনেস পার্টনার আছে সে এক কথার মানুষ, কথা রাখতে না পারলে ব্যবসায়িক সমস্ত ডিল ক্যান্সেল করে দিবে। এর ফলাফল স্বরূপ ওয়াজেদ এবং ওয়াসিলকে পথে বসতে হবে। প্রভাতের এই বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই। ওয়াসিল ভিক্ষা করলেও প্রভাত পূর্ণতা ছাড়া অন্য কাউকে ছুঁয়েও দেখবে না। জমেলা বরাবরই পূর্ণতাকে দু চোখে দেখতে পারে না। এর একটাই কারণ, পূর্ণতা ছেলে হয়ে কেন জন্ম নিল না। পূর্ণতাকে দেখেই জমেলা ছেলেদের তাক করে বলল, বাড়ি তো আজকাল ফাঁকা হয়ে যাচ্ছে। বাড়ির মেয়ে বউদের পাখনা গজাইছে, রান্না করবে কে? ওয়াসিল চিন্তিত কণ্ঠে বলল, ফাইককে কয়দিন ধরে বলছি, ওর তেমন গুরুত্বই দেখছি না। খুব সাহস বেড়েছে ফাইকের। জমেলার খিটখিটে মেজাজে পূর্ণতার আপাত মস্তক তাকিয়ে দেখে বলল, সাত সকালে আবার কোথায় যাওয়ার জন্য বের হলি? পূর্ণতার কোনো উত্তর দিতে ইচ্ছে হচ্ছে না। সে জমেলার দিকে না তাকিয়ে বিরক্ত কণ্ঠে জবাব দিল, হসপিটালে। জমেলা আবারও খিটমিট কণ্ঠে বলল, হসপিটালেই কি সংসার শুরু করলি? বাড়ির সবাই তো হসপিটালে থাকা শুরু করেছে। আমি এই বুড়ো বয়সে কি রান্না বান্না করে খেতে পারি? বাড়ির সবাই কি না খেয়ে থাকবে? পূর্ণতার এ বাড়ির কিছু সদস্যের প্রতি তীব্র ঘৃণা। সে সবার সাথে কথা বলতে চায় না, সবার কথা এড়িয়ে চলার চেষ্টা করে। শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো জমেলার দিকে। ওয়াজেদ মেজাজের সাথে বলল, তুমি আছো রান্না বান্না নিয়ে, এইদিকে ব্যবসায় বাস যাচ্ছে আমাদের। প্রভাত চাইলেই এত বড় লসের হাত থেকে রক্ষা পেতাম আমরা। প্রভাত বিরক্ত চোখে ওয়াজেদের দিকে তাকালো, চোখ দিয়ে যেন এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। কোনো নারী ঘটিত ব্যাপার প্রভাত একদম সহ্য করতে পারে না। গত রাতে বলার পরও ওয়াজেদ আবার সে কথা তুলবে প্রভাত ভাবতে পারেনি। সে পূর্ণতার হাত ছেড়ে ওয়াজেদের দিকে এগিয়ে গেল, কঠিন মেজাজে বলল, আপনাকে আমি কখন গেলে খেয়ে ফেলবো চাচা, টেরও পাবেন না। আপনাকে বলে বাংলা ভাষায় বেয়াদব পুরুষ।
যে নিজের জামাইকে অন্য মহিলার পিছে লেলিয়ে দেয়। আপনি আমার টার্গেটে আছেন। চাচির সাথে এত বড় ঘটনা ঘটানোর পরেও আমি চুপ আছি কে জন্য জানেন? ঘূর্ণিঝড়ের আগে থমথমে আকাশ থেকে প্রকৃতি ভয় পায়, আমি তার চেয়ে ভয়ঙ্কর তাণ্ডব করব। আপনার ভাতিজা কেমন আপনি তো জানেনই, যাকে টার্গেট করে পয়মাল করে ছেড়ে দিই। ওয়াজিদের মাথা ঠিক নেই। সে উঠে দাঁড়ালো, চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে, মাথা কাজ করছে না এই মুহূর্তে কি করবে। পূর্ণতার দিকে বড় বড় রক্তরাঙা চোখে তাকিয়ে জাহানের উদ্দেশ্যে বলল, বান্দির বাচ্চার কই মাছের জান, এত পেটালাম তাও মরেনি। বান্দির বাচ্চার না ব্লাড ক্যান্সার, আরও 1 বছর আগে শুনেছি ওর মা মারা যাবে, কিন্তু এখনো মরেনি। ওই বান্দির নিজেও মরবে, আমাদেরও পয়মাল করে ছেড়ে দেবে। আজরাইল মনে হয় খানকির বাচ্চাকে চোখে দেখছে না। আমি হসপিটালে গিয়ে আজ ওরে যদি জবাই না দিছি, ওর জন্য আজ সব ধ্বংস পথে। ওয়াসেল বলল, অন্য মানুষের দোষ দিয়ে কি হবে? আমি আগে বুঝেছিলাম প্রভাত মাইয়া মানুষের পাল্লায় পড়ছে, ধ্বংস নিশ্চিত। পূর্ণতার জন্য আজ ব্যবসায় লালবাতি চলবে। প্রভাত যদি বউ পাগল হয় ব্যস্ততার ভাবে, তাহলে আজ ব্যবসায়ের এই অবস্থা হতো না। আমি যে শেষ বয়সে ওর ওপর সব ছেড়ে দিয়েছি, কিন্তু ও তো জানেই না কখন কাকে কিভাবে ব্যবহার করতে হয়। প্রভাত ওয়াসেলের দিকে তাকিয়ে কপাল টান টান করে বলল, নোংরামি করে ব্যবসা করতে হবে। আজ থেকে গেস্ট হাউসে কোনো নোংরামি চলবে না। টাকা পয়সা কবরে নিয়ে যাবা, টাকার জন্য যা খুশি তাই করছো। আজকের পর গেস্ট হাউসে কোনো নোংরামি চললে আমার চেয়ে খারাপ আর কি হবে না। ওয়াজিদ বলল, ওই বান্দি যদি প্রভাতকে কেঁদে কেঁদে না বলতো, ও অসুস্থ মরে যাবে। প্রভাত যেন পূর্ণতাকে বিয়ে করে, তাহলে কি প্রভাত জোর করে হলেও পূর্ণকে বিয়ে করত? শুধুমাত্র জাহানকে দেওয়া কথা রাখতেই প্রভাত পূর্ণতাকে বিয়ে করেছে। এমন তো না প্রভাত প্রেমে পড়ে বা ভালোবেসে বিয়ে করেছে। কিছুর দাম এই বান্দির। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে ওয়াসেলের দিকে নিক্ষেপ করলো, চাপা কণ্ঠে বলল, আমি যদি ভালো না বাসতাম, কার সাথে ছিল আমাকে জোর করে বিয়ে দেবে? আমি ভালোবেসে বিয়েটা করেছি। আমি ভালোবাসি পূর্ণকে। ওদিকে কি কথা হচ্ছে পূর্ণতার সেদিকে খেয়াল নেই। সর্বাঙ্গ কাঁপছে তার, মাথা চক্কর দিয়ে উঠল, চোখ টলমল করে উঠল পানিতে। তার মায়ের ব্লাড ক্যান্সার, আর সে এতদিন ধরে কিছুই জানতো না। এই জন্য তার মা এত অসুস্থ হয়। সমস্ত পৃথিবী যেন অন্ধকার লাগছে পূর্ণতার কাছে। 2 কানে শুধু বাজছে ওয়াজেদের কথা। তার মায়ের আরও 1 বছর আগে মারা যাবার কথা ছিল। তার মানে তার মায়ের সময় ফুরিয়ে এসেছে। বুক ফেটে কান্না উপচে আসছে পূর্ণতার। এখনই ছুটে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছা করছে মাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরতে। তার মা যেন তার জীবন থেকে হারিয়ে না যায়। কত স্বপ্ন ছিল একদিন সুখ কুড়িয়ে এনে মায়ের পায়ে রাখবে, মা খুশিতে হাসবে, সেই দৃশ্য দেখবে। মায়ের জীবনে সুখ আসার আগেই সময় ফুরিয়ে গেল। পূর্ণতা কেঁদেই যাচ্ছে, বিভিন্ন চিন্তা করে। পূর্ণতার কান্নার শব্দ প্রভাতের কানে গেল। প্রভাত দেখল পূর্ণতা ফুপিয়ে কাঁদছে। প্রভাতের সর্বাঙ্গ রাতে তিত্তির করে কাঁপছে। সে ওয়াজে তার ওয়াসেলের দিকে তাকিয়ে শক্ত চোয়ালে বলল, পূর্ণতাকে কিছু বললে পুরো ব্যবসায় আগুন লাগিয়ে দেব। পূর্ণতা একদিকে, সমস্ত পৃথিবী একদিকে। মাইন্ডেড। ওর চোখের পানির কারণ যে হবে তাকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেব। এতে আমার যে পাপ হয় হবে। পূর্ণতার হাসি মুখের জন্য সহস্র খুন করতে হাত কাঁপবে না আমার। পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে পূর্ণতা, কিন্তু এই বাজে অনুভূতির মাঝেও প্রভাতের তার প্রতি কঠিন ভালোবাসা পূর্ণতাকে মুগ্ধ করল। তার মায়ের মতোই কেউ তাকে ভালোবাসে। এই ভালোবাসা কতটুকু সত্য পূর্ণতা জানে না, তবুও কেন যেন তার অদ্ভুত এক অনুভূতি হলো। প্রভাতের কথার জন্য পূর্ণতা সাহস পেল। সে আজ ঘৃণা ভরা চোখে ওয়াজেদের দিকে তাকালো। ওয়াজেদের মুখোমুখি গিয়ে একদলা থুতু ওয়াজেদের মুখে ছুড়ে দিল। জীবনের প্রথমবার পূর্ণতা এতটা সাহসিকতার পরিচয় দিল। এই সাহসের নাম প্রভাত। সে বুঝে গিয়েছে প্রভাত পাশে থাকলে সে সর্বদা জিতে যাবে। পূর্ণতা একদলা থুতু ছুঁড়ে বলল, তোকে বাপ বলতে ঘৃণা হয় আমার, এই জন্যেই তোর সাথে কথা বলি না আমি। আমার আম্মুর জীবনটা নষ্ট করেছিস তুই। মানুষ একদিন মরে, আর তুই আমার আম্মুকে রেগুলার মৃত্যুর স্বাদ দিয়েছিস। আমার অসুস্থ আম্মুকে অমানুষের মতো মেরেছিস। আমার আম্মুর কিছু হলে না তোকে খুন করবো আমি, মরে রাখি সেটা তুই। জানোয়ার, চরিত্রহীন একটা। ওয়াজেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পূর্ণতা এত সাহস কিভাবে পেল?
ওয়াজিদ কিছু বলতে যাবে তখনই প্রভাত বলল, চাচা, ও আপনার মেয়ে না, প্রভাত চৌধুরীর বউ। তেজ একটু বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। আজ থুতু খেয়েছেন, পরের দিন জনসম্মুখে জুতা দিবে। ওয়াজেদ ওয়াসেলের দিকে তাকিয়ে হা করে রইল। তার মুখের জবান যেন বন্ধ হয়ে গেল। ওয়াসেল কিছু বলতে যাবে তখনই ফাইকের কণ্ঠস্বর শোনা গেল। ফাইক মাছ নিয়ে এসে ডাকাডাকি করছে। ওয়াসেল উঠে গেল। ফাইক মাছের ঝাঁকা নামালো। মাছের ঝাঁকা নামিয়ে বলল, স্যার, মাছ লইবেন না? আগের বাকি টাকাগুলা দিলে উপকার হইতো। ওয়াসেল মাছের ঝাঁকার দিকে তাকিয়ে দেখলো আজ বেশি ভালো মাছ নেই। ওয়াসেল গম্ভীর কণ্ঠে বলল, কি মাছ এসব? আমার বাড়ি গিয়েছে সব, বলছিলাম না ভালো মাছ আনবি। ফাইক বোকাশোকা মানুষ, সে বোকা হেসে বলল, স্যার, আজকের মাছগুলান আমার ছেলে নিয়ে গেছে। একটা মাত্র ছেলে তো, ও খাইতে চাইলো তো, তাই না কোন যায় না। ওয়াসেল ফাইকের মুখে লাথি মেরে বলল, তোর ছেলে বড় হয়ে গেল আমার চেয়ে। আমার গেস্টকে মাছ খাওয়াতে চেয়েছিলাম, মাছ না এনে ছেলেকে দিয়েছিস। কতদিন ধরে বলছি একটা কাজের মেয়ে খুঁজে দে, সেদিকেও খেয়াল নেই তোর। ফাইকের বোকা সরল মুখটা কালো হয়ে গেল। চোখ দিয়ে পানি ছেড়ে বলল, পৃথিবীর সব বাপের কাছেই তো সন্তান বড়। আপনারা যদি আমার মাছ নাও নেন তা আমার আপত্তি নাই। আমার ছেলের উপর আর কিছু নেই আমার, স্যার। আপনাকেও কামড়ে মানুষ খুঁজে আনছি। প্রভাত দূর থেকে দৃশ্যটা দেখছে। হৃদয়টা কেঁদে উঠেছে প্রভাতের। দরিদ্র মানুষটাকে এমন আঘাত করেছে যা প্রভাতের হৃদয়ে গিয়ে লাগলো। প্রভাত কঠিন মেজাজ নিয়ে এগিয়ে গেল। ফাইকের দিকে হাত বাড়িয়ে বলল, চাচা উঠুন। ফাইকের কঙ্কাল শরীর, জীর্ণ দশা অবস্থা। ওয়াসেল আঘাত করাতেই শরীরে দুর্বলতা প্রকাশ পেয়েছে। সে কাঁপছে, চোখ দিয়ে পানি নির্গত হচ্ছে, দেখতেই অসহায় লাগছে। দারিদ্রতার সাথে সংগ্রাম করে বেঁচে আছে তা শরীরের দিকে তাকালেই বোঝা যায়। শীত নেই, গরম নেই, মেঘ নেই, তুফান নেই, তার মাঝে পানিতে ভিজে জীবন কাটিয়ে দিল শুধু মাছ ধরে ধরে। জীবনে ভোগ বলে কিছুই করতে পারিনি। চৌধুরীদের সব কথা মাথা পেতে মেনে নিচ্ছে বছরের পর বছর, শুধুমাত্র মাছের বিনিময়ে পাওনা টাকার চেয়ে একটু বেশি টাকা পাবে তাই। ওয়াসেল এর আগেও অনেকবার খারাপ ব্যবহার করেছে, তবে গায়ে হাত তোলেনি, আজ তুলেছে। শুধুমাত্র দরিদ্র মানুষ বলেই চুপচাপ সহ্য করলো এমন অত্যাচার। গাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে ফাইকের, যন্ত্রণায় কাতরাচ্ছে। শরীরের ব্যথার চেয়ে অপমানের ব্যথায় তার চোখ দিয়ে পানি নির্গত হচ্ছে। প্রভাত নিচু হয়ে বসলো ফাইকের সামনে। ফাইকের দুই বাহু ধরে দাঁড় করিয়ে পকেট থেকে রুমাল বের করে রক্ত মুছে দিল। পরম ভালোবাসা আর সম্মানের সাথে যন্ত্রণায় কাতর কণ্ঠে ফাইকের দুই গালে হাত রেখে বলল, ফাইক চাচা, এই বাড়িতে আপনি আর কোনোদিন আসবেন না। আপনার জীর্ণ শরীরটা খেয়াল করছে আমার জন্মের পর থেকে। আপনাকে দেখে আমি অবাক হই, একটা মানুষ এতটা নিঃস্বার্থবান সরলমন অধিকারী কিভাবে হতে পারে। রোজ সকালে আপনার সহজ সরল মুখটা দেখে দেখে আমি বড় হয়েছে। আমি জানি আপনার অভাবের সংসার, তবুও মুখের হাসিয়ে যেতে দেখেনি। 10 কিলোমিটার রাস্তা রোজ সকালে হেঁটে আপনি মাছ নিয়ে আসেন। ভাড়ার টাকা বাঁচাতে কোনোদিন ভ্যান গাড়িতে চড়েননি। আমি চিংড়ি পছন্দ করি বলে কোনোদিন নদীর ভালো চিংড়িটা নিজের ছেলেকে খাওয়াননি। এত কষ্ট করে হেঁটে কেন আপনি মাছ নিয়ে আসেন? আজ থেকে অন্য জায়গায় বিক্রি করবেন, আপনার বাড়ির আশেপাশের বাজারে বিক্রি করবেন। ফাইক প্রভাতের কথা শুনে চোখের পানি ছেড়ে দিল। তার মতো সামান্য মানুষটাকে চৌধুরী বাড়ির কেউ কোনোদিন এত গুরুত্ব দিবে সে ভাবতে পারেনি। ফাইকের চোখের পানি দেখে প্রভাত বলল, প্লিজ কাঁদবেন না চাচা, আপনার একটা ছেলে আছে, যদিও আমি তাকে চিনি না, সে কেমন তা জানি না। আপনার এত কষ্টের মূল্য সে কোনোদিন দিতে পারবে কিনা জানি না। সে যদি নাও দেয়, আমি আপনার ছেলে হয়ে আপনাকে দেখব সারা জীবন। ফাইক নিজেকে কন্ট্রোল করতে পারছে না। প্রভাত ভালো সে জানে, এতটা ভালো সে জানতো না। ফাইক অশ্রু মিশ্রিত চোখে তাকিয়ে আছে প্রভাতের দিকে। প্রভাত আবারও বলল, কাজের যে মেয়েটিকে আপনি নিয়ে এসছেন, নিয়ে যান। ওরা অমানুষ, ওদের জন্য যত যা করেন না কেন ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না। আপনাকে আর কোনোদিন মাছ নিয়ে আসতে হবে না চাচা, আমি মাস শেষে আপনাকে টাকা পাঠাবো, সেই টাকা আপনি চলবেন। খুব আফসোস হয় যে আমি ওয়াসেল চৌধুরীর ছেলে। বাবা হয় আমার, গায়ে তো হাত তুলতে পারি না। তা আপনাকে বলেছিলাম আপনি গায়ে হাত তুলুন, আপনাকে কিছু বললে আমি দেখে নিতাম। ফাইক বোকা মানুষ, সে কিছুই বুঝলো না। সে বোকা হেসে বলল, ওয়াসেল স্যার সত্যি তো ভালো মানুষ। রাগের জন্য আমার গায়ে হাত তুলেছে। অনেক সময় এসব হয়ে যায়, কিন্তু এইটা তো
সত্যি স্যার মানুষ সহ্য করে। প্রভাত ফাইকের সরলতা দেখে মলিনী হেসে বলল। যান চাচা, আপনি চলে যান। ফাইক বাইরে গেল। প্রভাত গাড়ি ড্রাইভ করছে। পূর্ণতা পাশেই মলিন মুখে বসে আছে। চোখের সামনে সারাক্ষণ নিজের মায়ের মুখটা ভেসে উঠছে। প্রভাত ড্রাইভের পাশাপাশি বারে বারে পূর্ণতার দিকে তাকাচ্ছে। পূর্ণতার চোখের পানি প্রভাতকে ভীষণ যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা ভয়াবহ রকমের। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে প্রভাত নির্মল চাহনিতে পূর্ণতার দিকে চেয়ে বলল। পূর্ণ, তোমার চোখের পানি আমার কাছে বিষক্রিয়ার মতো লাগে, যেন বিষাক্ত কোনো বিষ আমি পান করেছি। সেই বিষক্রিয়ার জন্য ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। পূর্ণতা কোনো উত্তর দিল না। সে মলিন মুখে ধ্যান হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। পূর্ণতার নিশ্চুপ থাকা প্রভাতকে আরো পোড়াচ্ছে। প্রভাত আবারও বলল। আমার অপূর্ণ জীবনের পূর্ণতা কখনোই তুমি ছাড়া পেতাম না। জীবনের সব অপূর্ণতা মুছে দিয়ে তোমার আগমন আমার জীবনে। তুমি সামান্যতম কষ্ট পেলে আমার কি হয়ে যায় তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, হৃদয়ের অনুভূতি দেখানোর মতো কোনো ব্যবস্থা নেই? তাহলে তোমাকে দেখাতাম তোমার কষ্ট আমাকে কিভাবে দংশন করে। পূর্ণতা দীর্ঘশ্বাস ছেড়ে প্রভাতের দিকে তাকালো। চোখের পানি মুছল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আপনি জানতেন আমার ব্লাড ক্যান্সার? এমন ভয়ঙ্কর প্রশ্নে প্রভাত চমকালো। সে কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। এমন সিচুয়েশনে কি উত্তর দেওয়া যায় তাও বুঝে উঠতে পারছে না। পূর্ণতা আবারও জিজ্ঞেস করল। আপনি জানতেন? প্রভাত মৃদু কণ্ঠে জবাব দিল। জানতাম। পূর্ণতা খানিকটা চিৎকার দিয়ে কেঁদে উঠে বলল। তাহলে আমায় কেন বলেননি? কেন বলেননি আমায়? এত বড় ভয়ঙ্কর একটা সত্য কেন লুকালেন বলুন? একজন সন্তানের কাছে এই অনুভূতি কত বাজে অনুভূতি, আপনি বুঝবেন না? কিভাবে বুঝবেন? আপনার তো মা আছেই। যে চলে যাবে সে তো আমার মা। চাচি আমার কাছে আম্মুর চেয়ে কম কোনোদিন ছিল না পূর্ণ। তুমি জেনে কেন এমন আঘাত দেওয়ার কথা বলছো? তোমার সিচুয়েশন আমি বুঝতে পারছি। যদিও একজনের মনের অবস্থা আরেকজন পুরোটা বুঝতে পারে না, তবু আমি বোধহয় বুঝতে পারছি না। তাহলে কেন বললেন না আমায়? আমি তাহলে আম্মুর পাশে সারাক্ষণ থাকতাম। এই দুনিয়াতে আমার আম্মু আর বেশি দিন নেই, এটা আমি ভাবতেই পারছি না। আম্মুর কিছু হয়ে গেলে আমিও সেদিন নিজেকে শেষ করে দিব। তোমাকে বললে আরো অনেকদিন আগেই তোমার হাসি খুশি মুখটা মলিন হয়ে যেত, যেটা চাচি কখনো চায়নি। চাচির অনুরোধে তোমাকে কিছু বলা হয়নি। আমার আম্মুর কিছু হলে আমি কি করব? কি হবে আমার? আমার আম্মু সত্যি কি আর থাকবে না সে? কুল পূর্ণ, কার হায়াত কতটুকু তা আল্লাহ ভালো জানেন, আমরা নই। অসুস্থ মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে, আবার সুস্থ মানুষ হুট করে মরে যায়। চাচি মারা যাবে এসব কেন ভাবছো? ভাবতে বাধ্য হচ্ছি। আমার আম্মু মরে যাবে বলে আম্মুর অনুরোধে আমাকে দয়া করে বিয়ে করেছেন, তাই না প্রভাত ভাই? না হলে আপনার মতো ছেলে তো কোনোদিনও আমায় জোর করে বিয়ে করতেন না। দয়া করেছেন আমায়, তাই না? আমার মৃত্যু পথযাত্রী মায়ের শেষ ইচ্ছা পূরণ করেছেন আপনি। জীবনে কখনো ভাবিনি কেউ দয়া দেখিয়ে বিয়ে করবে। প্রভাত হঠাৎ ব্রেক চাপলো। তাতে একটা ছাকি হলো। হঠাৎ এভাবে ব্রেক চাপাতে পূর্ণতার বুকের মাঝে ধুকপুক করে উঠল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। কি হলো? চারপাশে লোকজন। প্রভাত গাড়ির সমস্ত গ্লাস নামিয়ে দিল। পূর্ণতা এবারও অবাক হলো। কৌতূহলের মাত্রা বাড়িয়ে দিয়ে প্রশ্ন করল। কি হচ্ছে? প্রভাত পূর্ণতার দিকে দৃষ্টি মেলল। প্রভাত যতবারই পূর্ণতার দিকে তাকায় ততবার চোখের দৃষ্টিতে থাকে গভীর প্রণয়। এই দৃষ্টি দেখলেই পূর্ণতা থতমত খেয়ে যায়। সে বেশিক্ষণ টিকতে পারে না এই দৃষ্টির সামনে। কেবলই পূর্ণতার ওষ্ঠদয় নড়ে উঠল। কিছু একটা বলতে যাবে, তার পূর্বেই প্রভাত পূর্ণতার দিকে ঝুঁকল। পূর্ণতার কাঁধের উপর দিয়ে হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল আলতো পরশে। পরশটা এমন ছিল আপনা আপনি ভালোবাসা নির্গত হচ্ছিল। পূর্ণতা বুঝে উঠতে পারল না প্রভাত মাঝ রাস্তায় এমন কেন করছে। প্রভাত সুযোগ পেলেই তাকে জড়িয়ে ধরে, ভালোবাসতে চায়। তাই বলে মাঝ রাস্তায় অসভ্যতা করার মতো মানুষ তো সে নয়। এমন সময় প্রভাতের মসৃণ কণ্ঠস্বর ফিসফিসিয়ে পূর্ণতার কর্ণকুহরে পৌঁছালো। প্রভাত আদর মাখা কোমল কণ্ঠে ফিসফিসিয়ে বলল। আমার বুকে কান রাখো, হৃদস্পন্দনের গতিবেগ কি শুনতে পাও পূর্ণ? খেয়াল করে শোনো, প্রতিটা স্পন্দন বলছে ভালোবাসি পূর্ণ, তোমাকে পৃথিবী সমান ভালোবাসে। ইহকালেও ভালোবাসে, পরকালেও ভালোবাসে। ভালোবাসা ছাড়া কি আর অন্য কিছু আছে আমার হৃদস্পন্দনে পূর্ণ? প্রভাতের এমন আদুরে কণ্ঠ, ভালোবাসার আকুলতায় পূর্ণতা ফুপিয়ে কেঁদে উঠল। প্রভাতের গেঞ্জির কলার খামচে ধরে বলে উঠল। সব মিথ্যা, বিশ্বাস করি না আমি কিছু। প্রভাত পূর্ণতাকে নিজের বুকের সাথে আরো একটু শক্তভাবে জড়িয়ে ধরে বলল। আমার জীবনে হয়তো প্রয়োজনে অপ্রয়োজনে অনেক মিথ্যা বলেছে,
কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবী আমার ভালোবাসার চেয়ে সত্য কিছুই নেই। আমি আপনার কাছে একটা জিনিস চাই, দিতে পারবেন? যেই দেখো, জান দিতেও ভাববো না। পূর্ণতা কাঁদতে কাঁদতে বলল, আমায় কথা দিন, আমার আম্মুর সাথে যে এত বড় অন্যায় করলো তাকে উপযুক্ত শাস্তি দেবেন আপনি। ওই নিকৃষ্ট ব্যক্তিকে একটু হলেও কষ্ট দেবেন। ওই নিকৃষ্ট ব্যক্তির কষ্ট দেখলেই আমার অশান্ত হৃদয়টা শান্ত হবে। আর আপনি যদি পারেন, আমি নিজে কি করবো আমি জানি না। প্রভাত পূর্ণতার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, তুমি না বললে আমি তাকে ছাড়তাম না। আমি চাচাকে কঠিন শাস্তি দেব, বোঝাবো অর্ধেকিনী ছাড়া জীবন কতটা দুর্বিষহ হতে পারে। এমন সময় প্রভাতের চোখ গেল বাইরে। সে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। প্রভাত উকি দিল, দেখল রাজনের সাথে পুষ্প একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। রাজন আর পুষ্প দুজনের মুখ হাসি খুশিতে ভর্তি। প্রভাত যা অনুমান করছে তা কি সত্য? মুহূর্তের মাঝেই প্রভাতের অনুমান সত্য হলো। রাজন একটা বেলি ফুলের গাছটা পুষ্পর চুলে বেঁধে দিল। তারপর পুষ্পের হাত ধরে নিয়ে একটা রিকশায় উঠল। পূর্ণতার গলা শুকিয়ে এলো টেনশনে। এভাবে ওরা প্রভাতের সামনে ধরা পড়ে গেল। রিকশা চলে যেতেই প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু জানতে এই ব্যাপারে? পূর্ণতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, না মানে? প্রভাত শক্তভাবে জিজ্ঞেস করল, আমি জানি, পৃথিবীর কেউ না জানলেও তুমি সব জানো। কতদিন ধরে চলছে এসব? কতটুকু গভীরে গিয়েছে জানো? এভাবে রেগে কেন যাচ্ছেন? আমাকে চোখ রাঙাচ্ছেন কেন আপনি? পুষ্প আমার একমাত্র বোন। ও ভুল করলে আমি রাখবো না? টেনশন করবো না? পূর্ণতা গভীর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। আপনি কিভাবে শিওর হলেন আপু ভুল করছে? ঠিকও তো হতে পারে। প্রভাত চিন্তিত হয়ে উত্তর দিল, দেখো পূর্ণ, তোমার কোনো আইডিয়া আছে ছেলেদের সম্পর্কে? জানো চারদিকে কি হচ্ছে? যাকে তুমি বেশি ভালো মনে করবে সেই হবে ভয়ঙ্কর খারাপ। তার মানে বলতে চাইছেন রাজন ভাইয়া ভালো মানুষ নন? দেখো, আমি তো বলতে চাইনি। রাজনকে যতটুকু দেখেছে স্ট্রং পার্সোনালিটি ছেলে হিসেবে দেখেছে, কিন্তু দুদিন দেখি তো আমরা পরিপূর্ণভাবে একটা মানুষ চিনতে পারি না। রাজন একজন এসআই, শুধু এতটুকুই জানে। ওর পরিচয় কি, কোন জেলার ছেলে, ফ্যামিলি কেমন, কিছুই তো জানি না। চৌধুরী পরিবারের চেয়ে নিশ্চয়ই খারাপ পরিবার পৃথিবীতে নেই। তাছাড়া এত কিছু জানতে হবে কেন? মানুষটা ভালো হলেই তো হলো। প্রভাত আবারও প্রশ্ন করল। কতটুকু গভীরে গিয়েছে জানো? পূর্ণতা ওদের দুজনের কথা 2 সেকেন্ড ভেবে উত্তর দিল, যতটুকু গভীরে গেলে একজন আরেকজনকে ছাড়া অসহায় হয়ে পড়ে। রাজন ভালো হলে ওর ফ্যামিলি নিয়ে আমার মাথা ব্যথা নেই। সবার বিপক্ষে কি ওদের বিয়ে দেব। শুধু আমার বোনকে যেন ভালোবাসে। সবাই কি আর আপনার মতো বউ পাগল হবে নাকি? পূর্ণতার খোঁচা মারা কথায় প্রভাত হাসল, মৃদু হাসল। এ কথাটা তাকে প্রশান্তি দিল। প্রভাত পূর্ণর ঠোঁটে চুমু খেয়ে আবার গাড়ি স্টার্ট দিল। ঘণ্টা খানিকের মাঝে গাড়ি গিয়ে পৌঁছালো হসপিটালে। জাহানের কেবিনে প্রবেশ করলো প্রভাত আর পূর্ণতা। আজ পূর্ণতা পৃথিবীর সব মায়া এক জায়গা করে জাহানের দিকে তাকিয়ে আছে ফ্যালফ্যাল নয়নে। মনে হচ্ছে পূর্ণতা এক্ষুনি কেঁদে দিবে, কিন্তু জাহানের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আছে। জাহান আজ উঠে বসেছে, মন খুলে হাসছে। মেয়েরি তার গালে খাবার তুলে দিচ্ছে, সে খাচ্ছে আর প্রাণ খুলে হাসছে। দু যা কি গল্প করছে কে জানে, দেখে মনে হয় দু বোন। কোনোদিন ঝগড়া হয়নি ওদের। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, দেখো, আমার শাশুড়ি একদম সুস্থ আজ। তাই বলে শাশুড়ি বলবেন? সত্য স্বীকার করে শ্রেয় পূর্ণ। এমন সময় মেরির চোখ গেল দরজায়। প্রভাত আর পূর্ণকে দেখে মেরি বলল, তোরা ভেতরে আয়, বাইরে কেন? ওরা দুজন এগিয়ে এলো। পূর্ণতা সরাসরি জাহানের কাছে এগিয়ে গেল। জাহানের অসুস্থতার কথা আর মনে করিয়ে দিয়ে হাসি মুখটা মলিন করল না। জাহানকে খুব আদর করে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে রেখেছে খুব শক্তভাবে আর ছাড়ছে না। মেয়ের এমন পাগলামি দেখে জাহান খুব জোরে হাসল। আজ কেন এত হাসছে কেউ জানে না, শুধু হেসেই যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেলে জাহান বলল, এবার এসব ছাড়ো সোনা। পূর্ণতা এবার জাহানকে ছেড়ে বলল, কেমন আছো আম্মু? কতদিন তোমার হাসি মুখটা দেখি না। তুমি এভাবে হাসলে আমি কেন যেন স্বর্গের সুখ পাই। আমার তোমাকে এইভাবে হাসি খুশি দেখতে ভালো লাগে। আমি চাই তুমি সারা জীবন এমন হাসি খুশি থাকো। জাহান পূর্ণর কপালে চুমু দিয়ে বলল, ভাবছি আর কোনোদিন কাঁদবো না, এখন থেকে শুধু হাসবো। মেরি বলল, পূর্ণ, আমাকে তো কোনোদিন এভাবে আদর করিস না, আমি কি তোর কিছুই হই না? পূর্ণ মেরিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার দ্বিতীয় মা, বুঝছো? দুজনকে সমান ভালোবাসি আমি। আরো 10 দিন কেটে গিয়েছে। এ বাড়িতে পূজা এসেছে আজ 10 দিন হলো। জাহানও বাড়ি এসেছে।
জাহান এখন সম্পূর্ণ সুস্থ। এখন সে আর ওয়াজেদের সাথে থাকছে না। আলাদা একটা রুম দিয়েছে প্রভাত আর পূর্ণতা। প্রভাত জাহানকে ডিভোর্সের ব্যাপারে বলেছে সে যেন ওয়াজেদকে ডিভোর্স দেয়। জাহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছে, শরীরে কঠিন ব্যাধি না হলে ডিভোর্সই দিতাম। আমার হাতে আর বেশি সময় নেই। এখন ডিভোর্স হলে আমি আর তোমার চাচা এক বাড়িতে থাকতে পারবো না। ফলে আমি পূর্ণতার থেকে দূরে থাকবো। আমি মেরি আপাকে ছাড়াও থাকতে পারবো না। পূর্ণ, পুষ্প, তোমাদের কাউকে ছাড়া থাকতে পারবো না। যে কদিন আছি এই মানুষের সাথে আর থাকতে পারবো না। প্রভাত আর জোরাজুরি করল না, জাহানকে আলাদা থাকার ব্যবস্থা করে দিল। তবে ওয়াজেদকে কঠিন হুঁশিয়ারি দিল, জাহানের দিকে চোখ তুলে তাকালে বা স্বামীর অধিকার দেখাতে গিয়ে অত্যাচার করলে এ বাড়িতে ওয়াজেদের শেষ দিন হবে। ওয়াজেদও চুপচাপ আছে, জাহানকে কিছু বলার সাহস পাচ্ছে না। পূজাকে দায়িত্ব দিয়েছে সে যেন সবসময় জাহানের কাজে সাহায্য করে, এছাড়া আর কিছু করা লাগবে না। বাকি টাইম পূর্ণ আর পুষ্পের সাথে গল্প করবে, টিভি দেখে বই পড়ে কাটাবে। এ বাড়িতে সবচেয়ে বয়স কম এখন পূজার। পূজা এ বাড়িতে আসার পর কেমন যেন নতুন প্রাণ সঞ্চার হয়েছে। একবার কিচেন, একবার ডাইনিং, একবার বাগান, একবার পূর্ণ, একবার পুষ্প, এসব করে ঘুরে বেড়াচ্ছে। খুব কম সময়ে বাড়ির সবাই পূজাকে আপন করে নিয়েছে। পুষ্প আর পূর্ণর মতো মেশার মানুষ পেয়ে পূজারও আর বাড়ি যেতে ইচ্ছা করে না। প্রথম 1 সপ্তাহ বাড়ি গেলেও এখন থেকে সে আর বাড়িতে যাবে না। পূজার আগমনে বাড়িটা কেমন মোমো করছে, নতুন সুবাস ছড়াচ্ছে সব কিছুতে। বয়সে একটু ছোট হলেও পুষ্প আর পূজার খুব কাছের হয়ে উঠেছে। এখন ওরা 3 জন সারাদিন একসাথে থাকে, আড্ডা দেয়। পূজার সাথে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করে না। ওদের দুজনের অগণিত ড্রেস, সেখান থেকে নতুন দেখে দেখে কিছু ভালো পোশাকও দিয়েছে। পূর্ণ আর পুষ্প পূজাকে ওদের মতো স্টাইল করার চেষ্টা করছে। জেলে পাড়া নদীর পাড়ে একটা বড় বাঁশের মাচাল আছে। ফাইক সেখানে বসে রাতে মাছ পাহারা দেয়। এলাকার ছেলেপেলে দল বেঁধে এসে সেখান থেকে মাছ চুরি করে নিয়ে যায়। ওরা প্রফেশনালি চোর নয়, কিন্তু দল বেঁধে ঘুরতে এসে মাছ পেলেই চুরি করে নিয়ে যায়। ফাইক গায়ে তীব্র জ্বর নিয়ে শিমুল তোলার মোটা লেপ গায়ে দিয়ে মাচালে শুয়ে মাছ পাহারা দিচ্ছে, কিন্তু এই লেপে তার শীত কমছে না। নদী থেকে ঠান্ডা বাতাস ভেসে এসে ফাইকের শরীর যেন আরও শীতল করে তুলছে। থরথর করে কাঁপছে ফাইক। ফাইকের স্ত্রী ফাইকের মাথায় জলপট্টি দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, আমি বুঝতাছি না তুমি এখনো কেন এই মাছ ধরো? মাছ না ধরলে কি আমরা না খাইয়া মইরা যাব? ফাইক জ্বরের ঘোরে নিজের স্ত্রীর হাতটা চেপে ধরে বলল, তুমি বোঝো না কেন? তোমারে যখন আনছিলাম এই মাছই আমার খাউন জুগাইতো। পোলাডারে মাইনসের মতন মানুষ বানাইতে পারছি। এই পেশায় আমার রক্তে মিশা গেছে। আমি ছাড়তে পারুম না। তোমার পোলা তো এখন কাম কাজ করে, সে বড় চাকরিজীবী, তাও কেন তুমি এখনো এইসব করবা? বেতন পাইয়া সবগুলান টাহা তো তোমার হাতেই দিয়া দেয়, তাও তোমারে বলে কয়েও সে এই কাম বাদ দেওয়াতে পারতেছে না। আমি নিজেও বুঝতেছি না কি দরকার এই মাছ ধরনের। মাছ না ধরলে সময় কাটবো কেমনে রে? মাছ তো আর বেচতেছি না। ওই চৌধুরী বাড়ি থেকে আহনের পর থেকেই তো দেখতাছি মাছ বেচা বাদ দিয়া দিছ। ওই অমানুষের জাতকের সারা জীবন মাছ খাওয়ালে তাও তোমার গায়ে হাত তুলল। সেইখান থেকেই জ্বর তোমার। আমি তোমার পোলারে আর লুকাবো না, এইসব কথা কইয়া দিব। ওই চৌধুরী তোমারে মারছে। ফাইক তার স্ত্রীর হাত চেপে ধরে বলল, খবরদার আমার পোলার কানে এইসব দিবা না, পোলা কষ্ট পাইব। আমার পোলারে এইসব কইলে আমার মরামুখ দেখবা, কইয়া দিলাম। রাত অলরেডি 1টা বেজে গিয়েছে। পূর্ণতা, পুষ্প, পূজা গতদিনের ন্যায় আড্ডা দিয়ে যাচ্ছে। ইদানিং আড্ডা দেওয়াটা যেন ওদের কাছে নেশার মতো হয়ে গিয়েছে। পূজা বলল, পূর্ণদি, পুষ্পদি কি করে বলুন তো? পুষ্প ভ্রুচিয়ে জিজ্ঞেস করলো, ওই যে কৃষ্ণ আমাকে একটু রাস্তায় যেতে বলেছে, ওর নাকি জল তেষ্টার মতো তেষ্টা পেয়েছে আমাকে দেখার জন্য। বুক নাকি একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পূর্ণ পুষ্পের দিকে তাকিয়ে বলল, তোমার ভাই তো আমাকে কোনোদিন এভাবে বললো না আপু। পুষ্প একগাল হেসে বলল, আমার ভাই যা বলতে পারে তা পৃথিবীর কেউ পারবে না। এমন সময় পুষ্পের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাসছে রাজনের নাম্বার। পূর্ণ বলল, আপু তোমার ভাই কিন্তু তোমাকে নিয়ে দুশ্চিন্তা করেই যাচ্ছে।
পুষ্প চিন্তিত মুখে বলল, কেন? ওই যে বলেছিলাম না, তোমাকে রাজন ভাইয়ের সাথে দেখে ফেলেছিল, সেই দিন থেকেই চিন্তায় আছে। শোন পূর্ণ, তুই থাকতে যেন আমার আর রাজনের ভালোবাসা আলাদা না হয়। তোমার ভাই কোনোদিন তোমার খারাপ চাইবে না আপু, তুমি নিশ্চিন্তে থাকো। এমন সময় ছাদে প্রভাত প্রবেশ করলো। সে শুকনো কাশি দিয়ে পূর্ণতার দৃষ্টি আকর্ষণ করলো। ওরা তিনজনই ফিরে তাকালো। প্রভাত প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে ব্যস্ত স্বরে ডাকলো। পূর্ণতা, পূর্ণতা উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন। আমি যে নীল রঙের ফাইলটা তোমায় দিয়েছিলাম, ওটা দিয়ে যাও। পূর্ণতা অবাক হয়ে প্রশ্ন করলো। কবে দিলেন? প্রভাত কপালের চামড়ায় কয়েকটা ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। কবে দিলাম মানে? এত ভুলে যাও কিভাবে তুমি? আমি একটুও ভুলিনি। আমাকে দেননি আপনি? আমি দিয়েছি, রুমে এসে খুঁজে দেখো, খুব গুরুত্বপূর্ণ ফাইল ছিল। পুষ্প আস্তে করে বলল, পূর্ণ, যা, তোর হয়তো খেয়াল নেই, খুঁজে নিয়ে আয়। আপু আমাকে দেননি উনি ফাইল। পুষ্প বলল, যা তুই রুমে যা, মনে পড়বে। পূর্ণ যাওয়ার সময় বলল, আমি না ফিরলে কিন্তু বাকি গল্প করবা না আপু। পুষ্প হেসে বলল, ঠিক আছে তুই যা। পূজা ভীষণ দুষ্টু প্রকৃতির মেয়ে। পূর্ণ উঠে যেতেই পূজা এগিয়ে গেল পিছ পিছ। প্রভাত আর পূর্ণ কিভাবে রুমে যাবে সেটা দেখার জন্যই পূজা এগিয়ে গেল। প্রভাত কয়েক সিঁড়ি নিচে নেমে দাঁড়ালো। পূর্ণতা প্রভাতের সাথে সাথে কয়েক সিঁড়ি নিচে নেমে খানিকটা চিন্তা নিয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, কবে দিলেন আপনি ফাইল? আমার ব্রেন এতটাও খারাপ হয়ে যায়নি যে ভুলে যাব আমি সবটা। প্রভাত সাথে সাথে পূর্ণতাকে কোলে তুলে নিয়ে বলল, ফাইলের কথা ভুলো নেই, কিন্তু নিজের বরকে ঠিকই ভুলে বসে আছো। কি করছেন, পড়ে যাব, নামা নামায়। গলা জড়িয়ে ধরো, রোমান্টিক একটা ভাব আসবে। না, ধরবো না। আমি তো তোমাকে ছাড়ছি না, শুধু শুধু ছোট থেকে কষ্ট না দিয়ে জড়িয়ে ধরে একটু শান্তি দাও। পূর্ণতা জানে প্রভাত যখন বলেছে ছাড়বে না তার মানে ছাড়বে না। উপায় না পেয়ে প্রভাতের গলা জড়িয়ে ধরল। প্রভাতের গলা জড়িয়ে ধরে বলল, কাহিনী কি আপনার? আপনার কোন ফাইল আমায় দিয়েছেন? প্রভাত পূর্ণতার গালে একটা চুমু দিয়ে বলল, মিথ্যা না বলে তোমাকে আনা যাচ্ছে না। তুমি কি সহজে আসতে ওখান থেকে? এত রাতে নিজের এত সুদর্শন রোমান্টিক বর রেখে কিভাবে ছাদে গিয়ে বসে থাকো? ছাদের হাওয়া ভালো লাগে। আমার ভালোবাসা হাওয়ার চেয়েও ছাদের হাওয়া ভালো লাগে তোমার? হ্যাঁ লাগে, এবার ছাড়ুন আমায়। প্রভাত আবারও পূর্ণতার গালে চুমু দিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে পূর্ণ। আপনার ঘুম কি আমি ঘুমিয়ে দেব? না, তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। বলে প্রভাত পূর্ণতাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমের সিটকিনি লাগিয়ে পূর্ণতাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, একটু নড়বে না কিন্তু, আমি লাইট অফ করে দিয়েছি। পূর্ণতা চট জলদি উঠে বসে বলল, লাইট অফ করবেন মানে? পূর্ণতার কথার কোনো জবাব না দিয়ে প্রভাত লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। গায়ে টি শার্ট খুলে কোট স্ট্যান্ডে ঝুলিয়ে বিছানায় গেল। প্রভাত বিছানায় আসতেই পূর্ণতা বলল, আপনি খালি গায়ে কেন, টি শার্ট কেন খুললেন? প্রভাত দুষ্টু হেসে জবাব দিল, তুমিও করে ফেলো, আমি ছাড়া অন্য কেউ এখানে নেই। পূর্ণতা বিড়বিড় করে বলল, লজ্জা শরম কিছুই নেই আপনার? বলেই বিছানা ছেড়ে উঠতে গেল। তখনই প্রভাত পূর্ণতাকে টেনে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। খুব আদুরে কণ্ঠে বলল, কোথায় পালাচ্ছে পূর্ণ? আমার বুকের চেয়ে স্বস্তিদায়ক জায়গা আর কোথাও পাবে না তুমি। বলেই প্রভাত পূর্ণতার কপালে চুমু দিল। পূর্ণতার তপ্ত নিঃশ্বাস প্রভাতের বুকে আশ্রে আশ্রে পড়ছে। সেই সাথে প্রভাগের সর্বাঙ্গে উষ্ণতা ছড়িয়ে পড়ছে। প্রভাত কিছুটা নেশাক্ত হয়ে পড়েছে। পূর্ণতাকে আরও আদর ভালোবাসা যত্নের সাথে জড়িয়ে ধরে বলল, আমার পূর্ণতা, তুমি সত্যি আমার পূর্ণতা। তুমি দূরে গেলে আমার পুরো পৃথিবী থমকে যায়, শব্দরা ভাষাহীন হয়ে পড়ে, হৃদস্পন্দন থেমে যায়। আমার যখনই তুমি সামনে আসো, হৃদস্পন্দন ভয়ানক গতিবেগে চলতে থাকে। কেন এমন হয় তুমি কি তা জানো পূর্ণ? পূর্ণতা ভারী কণ্ঠে জবাব দিল, না। তোমারও কি আমাকে দেখলে এমন হয় পূর্ণ? হৃদস্পন্দনে কি ছেলেমেলে হয়ে যায়? জানি না। প্রভাত পূর্ণতাকে আরও আদর ভালোবাসার মিশ্রিত কণ্ঠে বলল, জানি না কথাটা হৃদয় ক্ষতবিক্ষত করে তুলছে, দহন হচ্ছে তীব্রভাবে। একবার কি ভালোবাসি বলে হৃদয়ের যন্ত্রণা নেভাবে না? তোমার সামান্য একটি স্পর্শ আমাকে শীতল করে দেয়। যেদিন ভালোবাসি বলবে, ওই দিন মনে হয় পুরোপুরি শান্ত হয়ে যাব। পূর্ণতা অস্ফুট স্বরে বলল, আপনাকে অশান্তই ভালো লাগে। কণ্ঠে ছিল প্রবল লজ্জা। সেই লজ্জায় প্রভাত যেন স্পষ্ট ভালোবাসা অনুভব করল। প্রভাত পূর্ণতার মুখটা তুলল। প্রভাতের বুকে পূর্ণতার থুতনি। ড্রিম লাইটের কৃত্রিম আলোয় দুজন ভালোবাসার মানুষের চোখ মুখে গভীর লজ্জা ফুটে উঠেছে।
প্রভাত কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার এমন চাহনি যথেষ্ট আমাকে বিনাশ করার জন্য। অস্ত্রবিহীন এক কিলার তুমি। কি সুন্দর চোখে দৃষ্টি মেলে আমাকে বিনাশ করে দিলে। কতদিন থাকবে এমন ভালোবাসা? দিনের হিসেব আমার কাছে নেই। আগের জন্মে তোমাকে ভালোবেসেছে, এই জন্মে তোমাকে ভালোবাসবো, পরের জন্মে তোমাকে ভালোবাসবো। পূর্ণতার কাছে দেওয়ার মতো আর কোনো জবাব নেই। সে আবারও মুখ গুছল প্রভাতের বুকে। প্রভাত পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল, একটা সারপ্রাইজ আছে আগামীকাল। আমি শিওর তুমি খুশি হবে। কি সারপ্রাইজ? এখন না, শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। পূর্ণতার ভালো লাগছে। প্রভাত কাছে এলেই তার ভালো লাগে, কিন্তু লজ্জায় প্রকাশ করতে পারে না। খানিকটা বেলা হলে ঘুম ভাঙল পূর্ণতার। আজ সে গভীর ঘুমে মগ্ন ছিল। ঘুম ভাঙতেই আরামদায়ক অনুভূতি হলো। আড়মোড়া দিয়ে শোয়া থেকে উঠতেই সে চমকে উঠল। তাকিয়ে দেখল তার পরনের পোশাক পরিবর্তন। গত রাতে তার জর্জেটে থ্রি পিস পরা ছিল, এখন পরনে টকটকে লাল রঙের নাইটি। পূর্ণতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পরনের পোশাক পরিবর্তন কিভাবে হলো? মুহূর্তের মাঝে পূর্ণতার মাথায় এলো প্রভাতের কথা। এ কাজ প্রভাত ছাড়া আর কারো নয়। তার মানে কি প্রভাত তার সাথে অন্য কিছু করেছে? রাতে কি তাকে ঘুমের ওষুধ খাইয়েছিল? না হলে এত কিছু হয়ে গেল আর সে কিছুই টের পেল না। পূর্ণতা ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখলো প্রভাত কোথাও নেই। ঘরে সিটকিনিও লাগানো। তাহলে প্রভাত কোথায়? পূর্ণতার দৃষ্টি গেল ওয়াশরুমের দরজার দিকে। ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে, তার মানে প্রভাত ভেতরে। এই মুহূর্তে পূর্ণতার ইচ্ছে হচ্ছে প্রভাতকে গিলে খেয়ে ফেলতে। পূর্ণতা বিছানা ছেড়ে নামবে, তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো প্রভাত। সাত সকালে পূর্ণতা যতটা রেগে গিয়েছিল তার চেয়ে বেশি অভিভূত হলো প্রভাতকে দেখে। সাত সকালে প্রভাতকে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। গোসলের পর কোনো পুরুষকে এত সুন্দর দেখায় পূর্ণতা আগে পরে দেখেনি। প্রভাতের সর্বাঙ্গে ফোটায় ফোটায় পানি, গায়ে কিছুই নেই। পরনে সাদা টাওয়াল, নাভির নিচে গিট দেওয়া, লম্বা ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িতে খালি গায়ে প্রভাতকে পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ দেখাচ্ছে। পূর্ণতা যে চরম ক্রাশ খেয়েছে তা তার চোখ মুখে দৃশ্যমান। প্রভাত হাত দিয়ে মাথার পানি ঝাড়তে ঝাড়তে পূর্ণতার দিকে তাকালো। প্রভাত বিচক্ষণ পুরুষ মানুষ। পূর্ণতার নিঃস্বাতুর চাহনির মানে চোখের পলকেই বুঝে গেল। ঠোঁটে দুষ্টু হাসি চেপে পূর্ণতার দিকে তাকিয়ে বাম চোখ টিপল প্রভাত। চোখ টিপে বলল, এভাবে তাকিয়ে কি দেখছ? আমাকে খালি গায়ে দেখে লোভ হচ্ছে তোমার? আদর করতে চাও? দেখো আমার গোসল করা শেষ। যদি কিছুক্ষণ আগেও বলতে ভেবে দেখতাম। প্রভাতের এতগুলো অসভ্য মার্কা প্রশ্ন শুনেই পূর্ণতা তার চোখ মুখের চাহনির পরিবর্তন করে ফেলল। মুহূর্তের মাঝে ফুঁসে উঠে বলল, অসভ্যতার একটা লিমিট থাকা উচিত। প্রভাত পূর্ণতাকে রাগিয়ে দিতে বলল, রেগে যাচ্ছ? আচ্ছা তুমি যা চাও তাই হবে, আসছি আমি। বলেই প্রভাত বিছানায় গেল। বিছানায় বসে পূর্ণতার দিকে ঝুঁকল। তাতে এক গোছা দলা পাকানো চুল প্রভাতের কপালে পড়ল। এই মুহূর্তে প্রভাতকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। পূর্ণতা যতই রেগে থাকুক, ভেতরে ভেতরে মুহূর্তে মুহূর্তে প্রভাতকে দেখে মুগ্ধ হচ্ছে। এই মুগ্ধতার শেষ কোথায় সে অনুমান করতে পারছে না। প্রভাতকে এভাবে ঝুঁকতে দেখে পূর্ণতা ফোঁস করে উঠে বলল, আমার ড্রেস চেঞ্জ হলো কি করে জানতে পারি? প্রভাত খুব শান্ত কণ্ঠে জবাব দিল। আমি চেঞ্জ করে দিয়েছি। প্রভাত কেমন সংকোচ ছাড়া জবাব দিল। এটা যেন আহামরি তেমন কোনো ঘটনা নয়। পূর্ণতা খিটমিটে কণ্ঠে বলল, আপনি চেঞ্জ করে দিয়েছেন মানে? আমার পারমিশন ছাড়া আপনি এসব করেছেন? আপনি জানেন না নিজের বউ হলেও তার পারমিশনের প্রয়োজন পড়ে? প্রভাত পূর্ণতার মুখের দিকে তাকালো, কিছু একটা ভেবে উত্তর দিল, তুমি কি ইন্টিমেটের কথা ভাবছো? পূর্ণতার সরাসরি এটা বলতে মুখে বাদ ছিল। প্রভাত যখন নির্লজ্জের মতো কথাটা বলেই ফেলেছে, তখন পূর্ণতা সিরিয়াস কণ্ঠে বলল, কেন করেছেন? আমি আপনার থেকে এমনটা আশা করিনি। প্রভাত পূর্ণতার কপালের দিকে ওষ্ঠ এগিয়ে নিয়ে কপাল বরাবর একটা আলতো চুমু দিয়ে বলল, এসব হলে কি তুমি টের পেতে না? যতই ঘুমিয়ে থাকো, টের পাওয়ার কথা। ঘুমের ফায়দা নিয়েছেন আপনি। ফায়দা নেবো কেন? আমি কি নারী খেয়ে গোপোষ যে ঘুমন্ত বইয়ের প্রতি অত্যাচার চালাবো? শারীরিক সম্পর্কে বলো আর যাই বলো, এসব ভালোবাসার গভীরতা থেকে আসে, অনুভূতির জিনিস। এসব জোর করে হয় না। জোর করে সুযোগ নিয়ে এসব করবো কেন? তোমাকে বিয়ে করেছে ভালোবাসি বলে। ভালোবাসা মানে কি শুধুই শারীরিক মিলন? মনের ক্ষুধা মেটাতে বিয়ে করেছে, শারীরিক ক্ষুধা নয়। আমি মানুষ, শারীরিক ক্ষুধা যে নেই তা নয়। তবু এটা না হলেও প্রভাত চৌধুরীর জীবন চলবে। শুধু তুমি থেকে যাও আমার সাথে, আমার আর কোনো সমস্যা হবে না।
তাহলে কাপড় কেন চেঞ্জ করেছেন? জর্জের জামাই ভালো ঘুম হতো না তোমার, শান্তিতে যেন ঘুমোতে পারো তাই করেছে। বলেই প্রভাত উঠে গেল। আলমারি খুলে একটা গ্রে কালারের শার্ট বের করলো। পূর্ণতা প্রভাতের দিকে তাকিয়ে ভাবছে, এই মানুষটা তার প্রতি এত যত্নশীল কেন? সব কিছুতে এত খেয়াল। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কি ভাবছো? আমি কিছু দেখেছিলাম কিনা? সত্য বলা যাবে না, তাহলে চাকরি থাকবে না। পূর্ণতা লজ্জা পেল, কথা ঘুরাতে বলল, কি সারপ্রাইজের কথা বলেছিলেন? পুষ্পর জন্য ছেলে দেখেছি, সেখানে আজ পাকা কথা দিতে যাচ্ছি। পূর্ণতার কর্ণকুহরে কথাটা প্রবেশ করতেই তার এলোমেলো মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। লাফিয়ে বিছানা ছেড়ে নিচে নামলো। প্রভাত আলমারির সামনে দাঁড়ানো। আলমারির দরজা খুলে কাপড় খুঁজছে কোনটা পরবে। পূর্ণতা প্রভাতের কাঁধে হাত রাখলো। এই প্রথমবার সে নিজে থেকে প্রভাতের কাঁধে হাত রাখলো। দারুণ ভালো লাগায় প্রভাতের সর্বাঙ্গ কেমন দুলিয়ে উঠল। সে ঘাড় ফিরিয়ে পূর্ণতার দিকে তাকালো। দৃষ্টিতে কঠিন শীতলতা, পূর্ণতার দৃষ্টিতে ভয়াবহ দুশ্চিন্তা। প্রভাত তাকাতেই পূর্ণতা অস্থির কণ্ঠে বলল, পাকা কথা দিতে যাচ্ছেন মানে? আপনি কি জানেন না আপুর সাথে রাজন ভাইয়ের সম্পর্ক আছে? প্রভাত ঘাড় ঘোরালো, আবার আলমারির দিকে দৃষ্টি রাখলো। কাপড় খুঁজতে খুঁজতে স্বাভাবিক কণ্ঠে বলল, জানি। প্রভাতের এরূপ উত্তর শুনে পূর্ণতা চরম আশ্চর্য হলো। এটা যেন প্রভাতের কাছে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নয়, তাই অনায়াসে উত্তরটা দিয়ে দিল। পূর্ণতা দুশ্চিন্তা ভরা কণ্ঠে আবারও বলল, তাহলে? তাহলে কি? আমি ওর ভাই, আমি তাই করব যা ওর জন্য উত্তম। প্রভাতের এরূপ উত্তরে পূর্ণতা আবারও অবাক হয়ে রাগান্বিত কণ্ঠে বলল, বিয়েটা আপনার নয় পুষ্প আপুর হবে। সংসার করবে পুষ্প আপু, তাই আপু কার সঙ্গে ভালো থাকবে সেটা একমাত্র আপুই ভালো জানে বা ভালো বুঝবে। বিয়ে দুটো মানুষের অনুভূতির মিশ্রণেই তো হয়। আপু কার সঙ্গে ভালো থাকবে এটা একমাত্র আপুই ভালো জানে। আপনার সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিলে তো আর হয়ে যাবে না। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।